ঐকিক নিয়ম এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এইটা থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। আমরা আজকে ঐকিক নিয়ম পুরোপুরি করা শিখবো। আসেন এক এক করে আমরা শুরু করি। দেখেন, কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়। 4টি পাতা কত কত পয়সায় বিক্রি হবে? তো আমরা ঐকিক নিয়মের কথা যদি বলি, ঐকিক নিয়মের কথা যদি আমরা বলি, ঐকিক নিয়ম মানে একের মধ্যে হিসাব, এক দিয়ে হিসাব। তাহলে একটি পাতা বিক্রি হয় কত টাকায়? একটি পাতা বিক্রি হয় 21 পয়সায়। এক থেকে যদি আমরা কোনো কিছুতে যাই, এক থেকে যদি বড় কিছুতে যাই, যদি জিনিসটার দাম যদি বাড়বে নাকি কমবে, এটা আমরা একটু চেক করব। যে এক থেকে কোনো কিছুতে যাওয়ার সময় যদি দামটা বাড়ে, যেমন আমরা জানি একটা পাতার দাম যত 4টা পাতার দাম তার চেয়ে বেশি। যদি বেশি হয় তাহলে অবশ্যই গুণ হবে। তাহলে 4টি পাতার দাম যেহেতু বেশি, 4 দিয়ে আসলে আমাদের গুণ হবে। 4 গুণন 21 করলে আসবে 84 পয়সা। তার মানে এটার অ্যান্সার হবে 84 পয়সা। এই যে দেখেন, 5 ভাগের 1 ভাগ সেকেন্ডে একটি ট্রেন 20 ফুট চলে একই উচ্চতায় 3 সেকেন্ডে। তো আমরা যদি এইভাবে করে চিন্তা করি, 5 ভাগের 1 ভাগ সেকেন্ডে কতটুকু চলে? সেকেন্ডে একটা ট্রেন চলে 20 ফুট চলে। তো 1 সেকেন্ডে কত চলবে? আবার আমাদের লাগবে হচ্ছে 3 সেকেন্ডে কত চলবে। এই যে দেখেন, এই জিনিসটার নামই হচ্ছে ঐকিক নিয়ম। এই জিনিসটার নামটাই হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে। ঐকিক নিয়মে যদি আমাদের মাথায় রাখতে হবে যে 1 সেকেন্ড থেকে, ভালো করে এই জিনিসটা খেয়াল করবে, 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড যদি হয়, 1 সেকেন্ডের জায়গায় যদি 3 সেকেন্ড নেই, 1 সেকেন্ডে যত দূর যাবে তার চেয়ে 3 সেকেন্ডে বেশি দূর যাবে। যদি 1 থেকে 3 আসার সময় যদি বাড়ে, তাহলে নিয়মটা মনে রাখতে হবে এইটা। তাহলে নিয়মটা কি মনে রাখবো আমরা? ভালো করে মনোযোগ দেন, আমি কি বলতেছি। কথা না শুনে এদিক ওদিক মানে কমেন্ট করে টাইম নষ্ট না করে আমি যেটা বললাম এটা ভালো করে শুনেন। 1 সেকেন্ডে যত দূর যাবে, আপনি বলেন 3 সেকেন্ডে তার চেয়ে বেশি দূর যাবে নাকি কম দূর যাবে? আপনি নিজে বলবেন। 1 সেকেন্ডে যত দূর যায় একটা ট্রেন, 3 সেকেন্ডে তার চেয়ে বেশি দূর যায়। যদি বেশি হয়, যে কোনো সময় 1-এর চেয়ে, যেটা এখানে দেওয়া আছে, মনে করেন 1-এর জায়গায় 3 বা 5 বা 7, এটা যদি বেশি হয়, বেশি গেলে যদি বেশি যায়, তাহলে এইটার আমাদের নিয়মটা হচ্ছে, ঐকিক নিয়মের নিয়মটা হচ্ছে এই যে এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। এই যে 1-এর বেলা এইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, মানে 20 ভাগ হবে আমাদের 1/5 এত ফুট। যখন 20-কে 1/5 দিয়ে ভাগ করব আমরা, আমাদের ভাগের নিয়মটা হচ্ছে 20 গুণন দিলে উপরে 5 নিচে 1 চলে আসবে, 1 হয়ে যাবে 100। আর 3 সেকেন্ডের বেলা আমাদের গুণ হবে, 3 সেকেন্ডের বেলা গুণ হবে, মানে 100 গুণন 3 মানে 300, 100 গুণন 3 মানে 300 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ছোট ছোট জিনিস নিয়ে, হ্যাঁ, ছোট ছোট ভাবে করে আমরা এটা করতে পারি। এটা এরকম যে 60 টাকায়, যদি 60 টাকায় যদি 10 টাকায় প্রতি ফুট দড়ি বিক্রি হয়, 10 টাকায় বিক্রি হয় প্রতি ফুট মানে 1 ফুট, তাহলে 60 টাকায় কয় ফুট বিক্রি হবে? তাহলে 1 টাকায় বিক্রি হবে 1/10 ফুট, অতএব 60 টাকায় বিক্রি হবে, উপরে চলে যাবে 60, মানে 1 গুণন হবে 60, নিচে হবে 10, তার মানে 6 ফুট। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে 1-এর বেলা আসলে ভাগ হবে, এই যে 1-কে আমরা ভাগ করব 10 দিয়ে, 1/10, আর 1 থেকে যখন আমাদের 60 হবে তখন আমাদের গুণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? দেখেন, সেম কোশ্চেন বলছে 120 কিলোমিটার, মানে দৈনিক 120 কিলোমিটার পথ চালিয়ে কোনো ব্যক্তি এত মিটার পথ কত দিনে পাড়ি দিতে পারবে? 120 কিমি পাড়ি দেয় দৈনিক, মানে একদিনে। তাহলে 1 কিমি পাড়ি দিবে কত দিনে? উপরে যাবে 1, নিচে যাবে 120। তাহলে আমাদের চাইছে 480 কিমি কত দিনে পাড়ি দিবে। তাহলে 480 ভাগ হবে 120, তাহলে 0 0 কাটা, 12-কে 12, 4 12 48, মানে অ্যান্সার আসবে 4 দিনে।
ঠিক আছে। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 ml। একটি বোতলে আছে কত ml? একটি বোতলে আছে 350 ml। 350 ml মানে 350 মিলি। বলছে 24টি বোতলে কতগুলো আছে, তাহলে 24টি বোতলে হবে 350 গুণন 24 মিলি। তাহলে 350-কে 24 দিয়ে গুণ করার আগে 35-কে 24 দিয়ে গুণ করি। 3 8 4 5 20, 3 4 12 আর 2 14, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 আর 1 7, 0 4 8, তার মানে 8400 মিলি। 1 মিলিমিটার 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাই আমি যদি এটাকে লিটারে কনভার্ট করতে চাই 1000 দিয়ে ভাগ দিলে লিটারে চলে আসবে। 00 কাটা 00 কাটা, 84-কে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক আসবে 8.4। তবে অ্যান্সার আসবে আমাদের 8.4, 135 টাকা 100টি আম পাওয়া যাবে। তাহলে 135 টাকায় আম পাওয়া যায় 100টি, এটা লিখবো নাকি 100টির দাম 135 টাকা এটা লিখবো? এটা ডিপেন্ড করবে আমাদের কিসের মান বের করতে বলছে। বলছে দুইটির দাম বের করতে, তার মানে টাকা বের করতে বলছে, টি দেওয়া আছে, তার মানে যেটা দেওয়া থাকবে সেটা বাম পাশে, আর যেটার মান বের করতে বলবে সেটা এটা বাম পাশে, আর যেটার মান বের করতে বলবে সেটা ডান পাশে। অর্থাৎ আমাদের এইখানেও বাম পাশে আসবে হচ্ছে টি, মানে 100টি। 100টির দাম হচ্ছে 135 টাকা। এটা কি বুঝেছি? কেন ডান পাশে রাখলাম এটা, টাকাকে কেন ডান পাশে রাখলাম? কারণ ওখানে দাম বের করতে বলছে, মানে টাকা বের করতে বলছে। এটা কি বুঝেছি? আমি এটা একটু ভেঙে দিচ্ছি, এতক্ষণ থেকে যেই অঙ্কগুলো করলাম সেটা ভেঙে দিচ্ছি। এবার বলেন বুঝছেন? এই কথা বুঝতে পারছেন? ওই কথাটা আমি 135 টাকা পাওয়া যায় 100টি এটা লিখবো, নাকি 100টির দাম 135 টাকা লিখবো? এটা কিসের উপর ডিপেন্ড করবে? এই লাইনটার উপর। দুটির দাম কত, আমাদের দুইটার দাম বের করতে বলছে, তাহলে টিটা থাকবে বাম পাশে, আর বের করতে বলছে দাম মানে ডান পাশে থাকবে। তাহলে ওইটাকে ওইভাবে করেই লিখবো, টিটা থাকবে বাম পাশে আর এটা লিখবো ডান পাশে। বুঝছি? এখন একটা নিয়ম হচ্ছে, শুনেন, আমি জানি আপনারা যদি মনোযোগ দিয়ে এই কথাটা শুনেন তাহলে সবাই বুঝবেন। মনোযোগ দিয়ে কথাটা শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে দুই প্রকারের সম্পর্ক আছে এই ধরনের অঙ্ক করার। দুই ধরনের সম্পর্ক আছে। কয় ধরনের সম্পর্ক? দুই ধরনের সম্পর্ক। একটা সম্পর্কের নাম হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। একটা সম্পর্কের নাম হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মনে রাখেন। আরেকটা সম্পর্কের নাম হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা এই দুইটা সম্পর্ক আছে, এটা ভালো করে শুনবেন। দুই প্রকারের সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক মানে বাড়লে বাড়ে, কমলে কমে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে বাড়লে কমে, কমলে বাড়ে। এটা মানে কি আবার? এটা মানে হইল, আমি যদি বলি আপনাকে 5টা কলার দাম 50 টাকা, বা 5টা কলার দাম 40 টাকা, 8টা কলার দাম কত বলেন তো? কলা যদি বেশি হয় দাম বেশি লাগবে নাকি কম লাগবে? কলা বেশি, তাহলে দাম বেশি নাকি দাম কম? মনে করেন আপনার কাছে একটা কলার দাম বেশি নাকি 5টা কলার দাম বেশি, মানে কলার পরিমাণ যদি বেশি হয় তাহলে কি দাম বেশি, নাকি কলার পরিমাণ কম হলে দাম বেশি? বলেন, একটা কলার যত দাম 5টা কলার দাম কি কম নাকি বেশি? বা 2টা কলার যত দাম 20টা কলার দাম তার চেয়ে কম নাকি বেশি? বেশি। তাহলে কলার পরিমাণ বেশি হইলে দামও বেশি হয়ে যাচ্ছে। এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। এটাকে কি বলে? সমানুপাতিক সম্পর্ক। আগে সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্পর্কে আগে জানিয়ে নেন। সমানুপাতিক সম্পর্ক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ে বাড়লে যদি বাড়ে তাহলে সেটা সমানুপাতিক সম্পর্ক। কলা বেশি যতগুলা নিব তখন টাকা বেশি দিতে হবে, তাহলে দামের সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। এখন আমি যদি বলি আমাদের এখানে 10 জন লোক আছে, 10 জন লোক একটা কাজ 20 দিনে করে। 10 জন লোক, বলেন তো 10 জন লোক 6 দিনে কাজটা করবে। যদি আমি লোক সংখ্যা বাড়ায় দিই তাহলে কি আমাদের সময় কি কম লাগবে নাকি বেশি লাগবে? 10 জন লোকের জায়গায় যদি 50 জন লোক নিই তাহলে কাজটা কি বেশি দিনে, মানে বেশি জন লোক নিচ্ছি সেই জন্য কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? কম দিন লাগবে।
তাহলে ওইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যখন আমরা টি এর সাথে দামের হিসাব করতেছি, টি এর সাথে দাম, এরকম এরকম সম্পর্কটাকে আমরা বলতেছি সমানুপাতিক সম্পর্ক। কিন্তু আমরা যখন লোকের সাথে সময়ের চিন্তা করতেছি, লোক বেশি নিলে সময় কম লাগে কোনো একটা কাজ করতে, তখন এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি? বুঝলাম? বুঝছি কি কথা, কি বুঝলাম? কারণ লোক বেশি নিলে সময় কম লাগবে, লোক কম নিলে সময় বেশি লাগবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমাকে আগে ডিটারমিন করতে হবে ঐকিক নিয়মে সময়টা, মানে আমার যে অঙ্কটা আছে এটা সমানুপাতিক সম্পর্কে নাকি ব্যস্তানুপাতিক সম্পর্কে। সাধারণত আমাদের নর্মাল যেগুলো হয় এগুলো সমানুপাতিক সম্পর্ক। কিরকম? এই অঙ্কটার কথাই আমরা যদি চিন্তা করি, এই অঙ্কটার কথাই চিন্তা করেন, আগে এইটা জিনিস বুঝেন। 100টা আমের দাম এত টাকা, ঠিক আছে। আম যদি আমি বেশি নেই তাহলে কি টাকা বেশি লাগবে? তার মানে সমানুপাতিক সম্পর্ক। আগে আমাদেরকে বুঝে নিতে হবে এটা কি সম্পর্ক। অ্যান্সার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কের বেলা কি করতে হয়? সমানুপাতিক সম্পর্কের বেলা ঐকিক নিয়ম যেহেতু, আমাদেরকে আগে একটার দাম সবসময় বের করতে হবে। ঐকিক মানে একের নিয়ম, এক দিয়ে বের করতে হবে। একটার বেলা সবসময় ভাগ হবে কাকে? একে এর দ্বারা ভাগ করতে হবে। মানে 135 ভাগ 100, ভাগ চিহ্ন দিয়ে 100 দেওয়া যেত 100। আর এক থেকে আমাদের বের করতে হবে দুটির দাম, তখন এই এক থেকে কোনো কিছুতে যে যাব এটাকে আমাকে গুণ করতে হবে। এই যে দুইটির দাম মানে 2 দিয়ে গুণ করতে হবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পারলাম? সমানুপাতিক সম্পর্কে একের বেলা ভাগ, এক থেকে কোনো কিছুতে যাব গুণ। সমানুপাতিক সম্পর্কের বেলা একে আসলেই একে এটা দ্বারা ভাগ করতে হবে, আর এক থেকে কোনো কিছুতে গেলেই আমাদেরকে গুণ করতে হবে। বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমাদের নিয়মটা কি হলো? তাহলে এখানে কাটাকাটি করলে এখানে আসতেছে 50, এখানে আমরা যদি ইয়ে দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 5 10 50, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে এই যে 2.7, তার মানে 2.70 টাকা। 2.7 মানে 2.7। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এখন আসেন, আপনাদের কনফিউশন লাগছিল না? এটা একজন জিজ্ঞাসাও করছিল। এই কনফিউশন ক্লিয়ার করি আবার। আপনি এখন হিসাব করেন, এখন এটা হিসাব করেন, এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? একটা ট্রেন যত বেশি সময় যাবে, তত বেশি দূর যাবে নাকি কম দূর যাবে? যত বেশি সেকেন্ড নিব বা সময় নিব তত বেশি দূর যাবে। তাহলে কি বেশি হইলে যদি বেশি হয় তাহলে সমানুপাতিক সম্পর্ক। আগে এটা বুঝে নিতে হবে এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। এটা আমাকে বুঝে নিতে হবে, এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। দেখি সমানুপাতিক। সময় যত বেশি, দূরত্ব তত বেশি যাবে। 1 সেকেন্ডে যত যাবে 10 সেকেন্ডে বেশি দূর যাবে। এটাই তো কাহিনী। সময় বেশি হলে তাহলে সমানুপাতিক হলে কি করব? আগে আমি চেক করব, বলছে কত ফুট, এটা বের করতে বলছে, তাহলে এটা ডান পাশে থাকবে। মানে উপরের লাইনটা আগে আমি লিখবো যে 1/5 সেকেন্ডে চলে হচ্ছে 20 ফুট, এটা চলে। আমাদের নিয়ম কি? একের নিয়ম, একে আনতে হবে 1 সেকেন্ডে কতটুকু চলে। এখন নিয়মটা কি? নিয়ম হচ্ছে কি, একে আসলে কি করতে হয়? ভাগ করতে হয়। কাকে কার দ্বারা? এটাকে এটা দ্বারা ভাগ করতে হয়। নিয়ম তো এটাই। সমানুপাতিক সম্পর্কে একের বেলা ভাগ, এক থেকে কোনো কিছুতে গেলে গুণ। তাহলে এই 20কে আমরা ভাগ করব। এই ভাগ চিহ্নটা না দিয়ে আমরা নিচেও লিখতে পারতাম একই কথাই, এই যে 1/5 লিখতে পারতাম, অথবা 20 ভাগ আমরা 1/5 লিখলাম, এত ফুট। ঠিক আছে, এইভাবে লিখলাম। 1 থেকে আমরা 3 সেকেন্ড, আমার লাগবে 3 সেকেন্ড, তাহলে 20 ভাগ 1/5 গুণন 3 হবে। এখন এটার সিম্পলিফাই করার সিস্টেম হচ্ছে এই যে ভাগ চিহ্নটা উঠে গেলে আমাদেরকে গুণ করে দিলে এটা উল্টায় যায়, উপরে 5 নিচে 3 চলে আসে, নিচে 1 চলে আসবে। তাহলে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি? 20 গুণন 5, 1 তো নিচে থাকা না থাকে একই কথাই। 5 20 100 গুণন 3 মানে 300। বুঝেছি কি বুঝি নাই আমি একটু জানতে চাই। বুঝেছি? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই বিষয়টা বুঝেছি? সমানুপাতিক বাড়লে যদি বাড়লে মানে কি? সময় বেশি, দূরত্ব বেশি, এটার নাম সমানুপাতিক সম্পর্ক। এই ক্ষেত্রে 1 বেলা ভাগ, 2 বেলা, মানে 1 থেকে কোনো কিছুতে গেলে গুণ। আপনারা জানেন? আচ্ছা বলেন তো, 1 বড় নাকি 0. মনে করেন 4 বড়, কোনটা বড়?
1 বড় নাকি 0.4 বড়? বলেন 1 বড় নাকি 0.4 বড়? সবাই পারি 1 বড়, সবাই বলছে 1 বড়। ভেরি গুড, সুন্দর, পারেন আপনারা। আপনারা জানেন 1 বড়। হ্যাঁ, আপনাদেরকে একটা খুবই মজার তথ্য দিই। বাংলাদেশে অধিকাংশ জায়গায়, সব জায়গায় না, অধিকাংশ স্থানে টিচাররা একটা জিনিস করে ঐকিক নিয়ম পড়ানোর সময়। কি পড়ায় জানেন? যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে, যদি কম হয় তাহলে ভাগ করতে হবে। আপনি আমাকে বলেন, মানে এরকম এরকম করে করে পড়ায়, মানে কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কোনো কাহিনী পড়ায় না। এটা খুবই ডিজাস্টার একটা কাহিনী, খুবই 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 ডিজাস্টার কাহিনী। কেন? এতে করে আপনার ভুল হওয়ার চান্স অনেক বেশি। কিরকম? আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি আপনাকে বললাম যে, আমি আপনাকে একটা কথা বললাম যে, বলেন দেখি 0.4 অংশের অংশ সম্পত্তির দাম, অংশ সম্পত্তির দাম, হ্যাঁ সম্পত্তির দাম আমি ধরলাম 80,000 টাকা। 80,000 টাকা। বলেন তো 1 অংশ সম্পত্তির দাম আপনার কাছে কি মনে হচ্ছে, গুণ হবে না ভাগ হবে? বলেন কি মনে হচ্ছে, গুণ হবে নাকি ভাগ হবে? গুণ নাকি ভাগ? আপনি আগে বলেন। মানে কারোর কাছে মনে হচ্ছে গুণ হবে, কারোর কাছে মনে হচ্ছে ভাগ হবে। যার কাছে গুণ হবে মনে হচ্ছে, তার চিন্তা ভাবনা কি? 0.4 চেয়ে যেহেতু 1 বেশি, 0.4 চেয়ে যেহেতু 1 বেশি, তাহলে এখানেও দামটা বেশি হবে, তাহলে গুণ করলে বেশি হয়, তাহলে গুণ হবে। এইটা একবারে ডিজাস্টার রকমের ভুল, এটা একবারে মারাত্মক ধরনের ভুল, যেটার কারণেই আসলে ঐকিক নিয়ম সম্পর্কে ধারণা নাই মানুষের। আসলে এখানে কি হবে, আবার ওই নিয়ম, অংশ যত বেশি দাম তত বেশি। অংশ কোনো, আপনি সম্পত্তির যত বেশি অংশ পাবেন তত বেশি আপনার সম্পত্তির দামটা বেশি হবে, যত বেশি অংশ পাবেন তত বেশি দাম হবে। তার মানে কি? এটা সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কে 1-এর বেলা কি হয়? ভাগ হয়। 1-এর বেলা হয় ভাগ, মানে 80,000-কে আপনার কিন্তু আসলে 0.4 দিয়ে ভাগ করতে হবে। এখন মজার ব্যাপারটা হইল 0.4 দিয়ে ভাগ করলে মান কিন্তু বাড়বে। 0.4 দিয়ে যদি ভাগ করেন, এই ভাগটা করে ফেললে একটু পরে বুঝবেন আরে কি কেরামতি। 0.4 উঠে গেলে, দশমিক উঠে গেলে, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা 0। এইবার আপনি কাটাকাটি করেন, 4 দ্বিগুণী 8, তারপরে 1 2 3 4, 4টা 0, তার মানে হবে 2 লাখ টাকা। এটা হবে 2 লাখ টাকা। এটা হইলো কত? 2 লাখ টাকা। ভাগ করলে সবসময়, গুণ করলে সবসময় বাড়ে না, গুণ করলে সবসময় বাড়ে না। মনে করেন আমি আপনাকে যদি বলি 10কে যদি আপনি 0.5 দিয়ে গুণ করেন, বাড়বে না কমবে? অ্যান্সার হচ্ছে কমবে। 0.5 দিয়ে গুণ করলে এটার মান হবে 5। 10-এর মান কি বেড়ে গেল? বাড়লো না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কনসেপচুয়াল এরর, সবচেয়ে বড় কনসেপচুয়াল এরর। যারা মনে করে গুণ করলেই বাড়ে, গুণ করলেই বাড়ে, এটা একবারে চমৎকার ধরনের ভুল, চমৎকার ধরনের ভুল। কথা কি বোঝা গেছে? আমাদেরকে চিন্তা করতে হবে ওই বাড়াবাড়ি নিয়ে না, আমাদেরকে চিন্তা করতে হবে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। যদি সমানুপাতিক হয় 1-এর বেলা ভাগ, 1 থেকে কোনো কিছুতে আসলে গুণ হবে। কথা কি বুঝেছি? কথা কি বুঝতে পারছি? এই কাহিনী কখনো ভুল করা যাবে না। এই কাহিনী আপনাদের কখনো চিন্তা করা যাবে না যে গুণ করলে বাড়ে সবসময়। গুণ করলে সবসময় বাড়ে না, গুণ করলে বাড়ে না। সমানুপাতিক হইলে 1-এর বেলা হবে ভাগ, 1 থেকে কোনো কিছুতে আসলে হবে গুণ। কথা কি বুঝেছি? ক্লিয়ার? বুঝতে পেরেছি? মানে আপনার 80,000-কে, বরং 80,000-কে যদি আপনি কোনো প্রকারে 0.4 দিয়ে গুণ করতেন তাহলেই কমে যাইতো। বরং কমে যাইতো মানে কি? কমে যাইতো মানে কি? 80,000-কে আপনি 4 দিয়ে গুণ করেন, তারপরে 1 ঘর আগে দশমিক বসাই দিবেন। 4 8 32, 1 2 3 4টা 0 আছে, 4টা 0 বসাইলাম, একটা ঘর আগে দশমিক, একটা ঘর আগে, এটা 32,000 হইলো। আসলে কি 0.4 অংশের মান যদি 80,000 হয়, 1 অংশের মান কি মাত্র 32,000? না, এটা কিন্তু ভুল। কথা কি বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু গুণ হবে না, গুণ হলে 32,000 হয়ে যাবে। তার মানে গুণ হইলে সবসময় বাড়ে না, ভাগ হইলে সবসময় কমে না। 1-এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যা কমে যায়, সংখ্যার মান কমে যায়। 1-এর চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল বেড়ে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমরা কখন গুণ হবে কখন ভাগ হবে ব্যাপারটা বুঝছি, এই কনসেপ্টটা ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই জিনিসটা আর কি, সমানুপাতিক যদি হয় তাহলে 1-এর বেলা ভাগ, 2-এর মানে 1 থেকে কোনো কিছুতে আসলে গুণ।
আর ব্যস্তানুপাতিক হলে উল্টা, উল্টা মানে কি একের বেলা গুণ, এক থেকে কোনো কিছুতে আসলে ভাগ। 3 ঘন্টায় 18 কিমি গেলে 2 ঘন্টায় কত কিমি, কত মিটার যাবে, কত মিটার। 3 ঘন্টায় যায় কত, 3 ঘন্টায় যায় 12 কিমি। তাহলে যত বেশি ঘন্টা হবে তত বেশি দূরত্ব যাবে, তাহলে সমানুপাতিক। এটা বাড়লে ওটাও বাড়বে, সমানুপাতিক। তাহলে 1 ঘন্টায় যাবে ভাগ, 1 ঘন্টায় যাবে ভাগ, আর 2 ঘন্টায় যাবে এবার গুণ, এক থেকে কোনো কিছুতে আসলে গুণ। তাহলে 2 দিয়ে গুণ, নিচে ভাগ। তাহলে 3 কে 3, 3 4 12, 4 দুগুণে 8 কিমি। 1 কিমি মানে 1000 মিটার, তার মানে 8 কিমি মানে 8000 মিটার। মিটারে হিসাব করলে 8000 মিটার। ওকে, দশমিক দিয়ে গুণ করলে কমে কেন? দশমিক দিয়ে একের চেয়ে, দশমিক দিয়ে গুণ করলে কমে না, একের চেয়ে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কমে। একের চেয়ে ছোট কোনো সংখ্যা মানে কি আসলে, এটা কেন কমে বলেন তো? কারণটা গুণ করলেও সেটা আসলে ভাগই হয়। মনে করেন কোনো সংখ্যাকে 0.5 দিয়ে গুণ করতেছেন, তা কোনো সংখ্যাকে 0.5 দিয়ে গুণ করলে কমে কেন? কারণ আলটিমেটলি কি 0.5 মানে হচ্ছে হাফ, তার মানে অ্যাকচুয়ালি আপনি হাফ দ্বারা গুণ করতেছেন। তাহলে 8কে হাফ দ্বারা গুণ করা মানে কি আসলে 2 দ্বারা ভাগ করতেছেন, আলটিমেটলি 4 হচ্ছে, এই জন্য কমে যায়। কারণ 0.5 দ্বারা গুণ করা মানে অ্যাকচুয়ালি আপনি হাফ দ্বারা গুণ করতেছেন, মানে আসলে আপনি 8কে আপনি 2 দ্বারা ভাগ করতেছেন। আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা মাথায় রাখতে হয়, মানে একের চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, একের চেয়ে ছোট যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে মান সেই জন্য কমে যায়। আলটিমেটলি ভাগ করতেছি আমরা, 2 দ্বারা ভাগ করতেছি, এখানে তো দেখে মনে হচ্ছে গুণ করতেছি, কিন্তু 0.5 মানে তো হাফ। হাফ মানে কি 4 দিয়ে আমরা আসলে 8কে 2 দিয়ে ভাগ করতেছি, 4 হচ্ছে এই কারণে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো একটু দেখি। ক্লাস করতে গেলে অনেক কষ্ট হয়, তাই একসাথে ক্লাসগুলো শুনেন। পাটিগণিত পার্টটা পুরোপুরি শেষ হয়ে গেলে, পাটিগণিত পার্টটা আর আমাদের সব মিলায় ম্যাক্সিমাম 7টা 8টা ক্লাস লাগবে, ম্যাক্সিমাম এটা। কারণ আমরা তো বয়স পড়ে ফেলছে, অনুপাত সমানুপাত এদিকে পড়ে ফেলছে, 8-10টা 8টা ক্লাস লাগতে পারে, 7টা 8টা। এরপরে অল ইন ওয়ান, মানে আমাদের যেগুলো ক্লাস ডিলিট হয়ে গেছে বা সামথিং, এই সবগুলোকে একত্রিত করে দিয়ে পাটিগণিতেরটা আমরা আপলোড করে দিয়ে ওইটা অল ইন ওয়ান একটা লিঙ্ক দিয়ে দিব। কারণ এখন যদি লিঙ্ক দিয়ে এটা অগোছালো হয়ে যাবে একবারে। যদি এখন আমরা যদি করি 8 থেকে 10 দিন পরে আমরা সেই জন্য সিরিয়ালি লিঙ্ক দিয়ে দিব, তখন আপনি ঢুকে আপনি ফেসবুকেও দেখতে পারবেন। ফেসবুক এই নতুন নিয়ম করার পরে লাইভ ক্লাসগুলো 1 মাস পরে ডিলিট করে দেয়, আমাদের এই জিনিসগুলো সেই জন্য অগোছালো হয়ে যায় বারবার। আমি যদি একটা হঠাৎ করে মাঝখানে একটা ক্লাস আপলোড দিই, এইটা আলটিমেটলি ওই গুছানো থাকে না। তাই পাটিগণিতের গুলো সবগুলো একসাথে আপলোড করে দিব, তারপর সব ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পরে। ঠিক আছে? সমানুপাতিক হলো কেন? সমানুপাতিক হলো কারণ হচ্ছে, সমানুপাতিক হলো কেন বলেন? সমানুপাতিক হলো কেন? সমানুপাতিক হলো কারণ 3 ঘন্টায় যত কিমি যাবে, 3-এর চেয়ে যদি 6 ঘন্টা নেই তাহলে আরো বেশি কিমি যাবে। এই একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, যদি 6 ঘন্টা হয় তাহলে কি এটাও কিলোমিটার আরো বেশি দূর যাবে। কমন সেন্স, একটা বাড়লে যদি আরেকটা বাড়ে, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর একটু আগেই বলছিলাম কোনটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি আপনার লোক বেশি নেন তাহলে দিন কম লাগবে, তাহলে একটা বেশি বাড়াচ্ছেন আর একটা কম লাগতেছে, এটার নাম ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের কোশ্চেন গুলা অনেক পরীক্ষায় আসে। দেখেন, রেকর্ড ক্লাসগুলো তো ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে আমরা লিঙ্ক করে দিই ওয়েবসাইটে। আমি তো কালকেও দেখলাম যে আপডেটেড আছে। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে আপনি এখানেও ওই জিনিসটা চিন্তা করবেন, সমানুপাতিক, যত বেশি ছাগল হবে তত বেশি গরু হবে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে 15টা ছাগল 3টি গরু, 20টা ছাগল কয়টি গরু? তাহলে গরুর পরিমাণ বের করতে বসে, তাহলে গরুটা থাকবে ডানে। তাহলে 15টি ছাগল, তাহলে ছাগল হচ্ছে 15টা, এইটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে গরু হচ্ছে কয়টা? গরু হচ্ছে 3টি। এরা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে ঐকিক নিয়ম যদি বলি, একটি ছাগল মানে কয়টি গরু? তাহলে উপরে 3 নিচে 15। তাহলে 20টি ছাগল মানে কয়টি গরু? তাহলে এবার প্রথমে ভাগ আর এরপর এবার গুণ। একের বেলা ভাগ হবে
এক থেকে কোনো কিছুতে আসলে গুণ হবে। তাহলে আমরা কি করব, 3 ওকে 3, 3 5 15, 5 একে 5, 4 5 20, তার মানে 4টি গরু। অ্যান্সার কয়টি হবে? 4টি। বুঝেছি? ওইটা নিয়ে অনেকদিন কথা বলছিলাম। মানে এই যে এইটাকে কিভাবে পড়তে হবে, 3-এর 15 নাকি 15-এর 3? অ্যান্সার হচ্ছে 15-এর 3 অথবা 3/15। এটা নিয়ে অনেকবার কথা বলছি। অনেকেই পরে, শুধুমাত্র আপনারা ভুল করেন তা না, আমি এটাও বলছি, অনেক ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশেরও কিছু চ্যানেল এইটাকে এগুলোকে পরে 3-এর 15, পুরোপুরি ভুল। এটা হচ্ছে 15 ভাগের 3 ভাগ অথবা 15-এর 3, কিন্তু 3/15 বলা যেতে পারে। হ্যাঁ, ওকে, নিয়ম দিয়ে করে দিচ্ছি। 15টি ছাগল 3টি গরুর মূল্যের সমান, 30টি ছাগল কতটি? তাহলে 15টার দ্বিগুণ হয়েছে, তাহলে 3-এর দ্বিগুণ হবে 6। এটা মুখে মুখেই করা যায়। 15টা ছাগল 3টার সমান, তাহলে 15-এর দ্বিগুণ 30টা ছাগল কয়টার সমান হবে? 3 দ্বিগুণে 6টার সমান হবে। এটা ঐকিক নিয়মেও করলেও হবে। টি কলম 24টি পেন্সিলের সমান। 11টি কলম কয়টি পেন্সিলের সমান? তাহলে একটি কলম 24/8, মানে যত বেশি কলম থাকবে তত বেশি পেন্সিল হবে। তাহলে 11টি কলম কয়টি পেন্সিলের সমান হবে? তাহলে 24 × 11 ভাগ হচ্ছে 8, তাহলে 3 8 24, 3 11 33, 33টা পেন্সিলের সমান হবে। এটা এইভাবেও করা যায়, যেহেতু এখানে 8-এর 3 গুণ হচ্ছে 24, 3 8 24, তাহলে এখানে 11-এর 3 গুণ হবে, 11-এরও 3 গুণ হবে, 3 11 হবে 33। এভাবে করে মুখে মুখে করা যায়। গড় গতিবেগের পিডিএফ দেওয়া হয়। 0.875 এই অংশের মূল্য 9,212 টাকা। তাহলে ঐকিক নিয়ম বলেন, যত বেশি অংশ তত বেশি টাকা। তার মানে ঐকিক নিয়মে 1-এর বেলা কি হবে? গুণ হবে না ভাগ হবে? ভাগ হবে। 1-এর বেলা ভাগ, 1 থেকে কোনো কিছুতে আসলে গুণ। তার মানে 1 অংশের মূল্য হবে 9212 ভাগ হচ্ছে 0.875। তাহলে আমাদের চাইছে হচ্ছে 0.75, 0.75 অংশের মূল্য কত? তাহলে হবে 9212 গুণন 0.75 ভাগ 0.875। দশমিকের গুণ ভাগ করা শিখছি আমরা। দশমিকের গুণ ভাগ করা কিভাবে গুণ করতে হয়, নিয়মটা হচ্ছে এরকম। এই দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1 উঠাই দিতে হয়, এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টা শূন্য বসাইতে হয়। এই দশমিকটা উঠাই দিয়ে, তাহলে এটা যদি উপরে উঠছে, নিচে দশমিকের জন্য একটা 1, দুটা ডিজিট আছে, পরে দুটা শূন্য বসাইতে হয়। তারপরে আমরা যদি দুটা শূন্য যদি কেটে দেই এখানকার, অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে 9212 গুণন 75 গুণন 10 উপরে থাকে, আর নিচে থাকে 875। এটা এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করেন, কি দিয়ে কি কাটাকাটি করা যায়। প্রথম কথা হচ্ছে 5 দিয়ে, ছোট ছোট দিয়ে কাটি, 5 দিয়ে কাটি। 5 দ্বিগুণে 10, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 7, 5 7 35, 2 5, 5 5 25। আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 15 75, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25। এটাকে আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে এখানে 3, এখানে 5 দিয়ে কাটলে 5 7 35। এখন দেখতে হবে এগুলো তো 7 দিয়ে যায় না, এটা 7 দিয়ে যায় কিনা আমরা একটু চেক করে দেখি। 7 থেকে 7, 2 2 2, 3 7 21, 1 1, তাহলে 11, মানে 7 থেকে 7, 11 থেকে 7 গেলে 4, 42, 6 7 42, হ্যাঁ 1316 আসছে। উপরে 1316 গুণন 3 গুণন 2, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে 1316কে আমরা যদি প্রথমে 3 দ্বারা গুণ করি, তাহলে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 ওকে 3 আর 1 4, 3 3 9 আর 3 1 3। এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 1 9, 9 দুগুণে 18, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, তার মানে 7,896 টাকা। ক নাম্বার অ্যান্সার। বড় বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করলে দ্রুত হয়। দ্রুত কাটাকাটি করার উপায় কি? একটা কোশ্চেন করছে,
দেখেন দ্রুত কাটাকাটি করা, কাটাকাটি নিজেকে করতে হবে, কাটাকাটি দেখে দ্রুত হবে না। আপনার মনে করেন এই জিনিসটা আপনি কাটাকাটি করবেন, এটা কিভাবে দ্রুত কাটাকাটি করবেন? তো আপনি যদি চিন্তা করেন যে এই সংখ্যাটাকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে এইটা 25 দিয়ে কাটাকাটি করা যায় কিনা, মুখে মুখে চিন্তা করেন 25 দিয়ে কাটলে কি হয়? 3 25 75, 87 থেকে 75 বাদ দিলে 12, তাহলে হয় 125। 125 তো 25 দিয়ে যায়, 5 25 125, তার মানে এটা 25 দিয়ে যায়, এটাও 25 দিয়ে যায়, তাহলে 3 25 75, এটা 25 দিয়ে গেলে 3 25 75, 125 মানে 5 25 125, একবারে 35 চলে আসলো। আবার এটা যদি 35, এটা তো আবার 7 আমাদের 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 সাথে 35, এটা 7 দিয়ে যায়, 7 7, আবার তারপরে হচ্ছে 7 বিয়োগ করলে 22, 3 সাথে 21, 1 1, 7 7, 4 2, 6 7 42, এই তো। এরপরে জাস্ট গুণটা করলে 7876। এইটা নিজে নিজে করলে আপনার কাটাকাটি দ্রুত হবে, নিজে নিজে যদি করেন, বুঝছেন? ওজন মানে কয়টা? 12টা। 12টার দাম দেওয়া আছে 30 টাকা। 2 হালি, 1 হালি মানে 4টা, 2 হালি মানে 8টার দাম বের করতে বলছে। 2 হালি 3টার দাম বের করতে বলছে। 2 হালি মানে 8টা, আর 3টা মানে 11টার দাম বের করতে বলছে। এগুলো পারা যাবে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো, যদি না পারেন সলভ ক্লাসে বলে দিয়েন। না পারার কিচ্ছু নাই, এগুলো যেগুলো আছে এগুলো হোমওয়ার্ক ইজিলি পারবেন এই 1 নাম্বার টাইপে। ও যেটা পারবেন না সেগুলো দেখাই দিই, যেমন এইটা নাও পারতে পারেন, দেখি তো এটা পারেন কিনা, অ্যান্সার কোনটা হবে। দেখেন প্রথমে আমরা কি চেক করব? প্রথমে চেক করব আমাদের কিসের মান বের করতে বলছে, কয়টি এর মান বের করতে বলছে, টাকার মান দেওয়া আছে। তাহলে প্রথমটারও টাকাটা বামে থাকবে, কারণ যেটা বের করতে বলে সেটা ডানে। বের করতে বলছে টি, কত সংখ্যক সেটা। পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল, পি টাকায় পাওয়া যায় এমটি। এইটা আগে বুঝতে হবে কোনটা বামে কোনটা ডানে, এটা ভালো করে বুঝতে হবে। 1 টাকায় পাওয়া যাবে কি, যেহেতু আমাদের কি কিসের নিয়ম, যেহেতু ঐকিক নিয়মে সমানুপাতিক, যত বেশি পেন্সিল তত বেশি টাকা লাগবে। সমানুপাতিক হলে কি উপরে যাবে এম, নিচে যাবে পি, এতটি। এখন আমার চাইছে যে এম টাকায় পাওয়া যাবে কতটি, তাহলে এবার ভাগ হয়েছে, এবার হয়ে যাবে কি গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে আমাদের কি দাঁড়াবে, এম স্কোয়ার বাই পি সংখ্যক, এম স্কোয়ার বাই পি সংখ্যক আমাদের আসলে পেন্সিল পাওয়া যাবে। এক সংখ্যক আমের দাম ওয়াই টাকা, এ টাকায় কয়টি আম পাওয়া যাবে, মানে এই টাকা দিয়ে পাওয়া যায় এইটা সংখ্যক। কেন? ওই যে টাকার পরিমাণ দেওয়া আছে, কয়টি আম পাওয়া যাবে সেটা বের করতে বলছে, তার মানে কয়টিটা ডানে যাবে। তার মানে আমরা এখানেও লিখবো ওয়াই টাকায় পাওয়া যায় হচ্ছে এক্সটি বাই এক্স সংখ্যক। তাহলে 1 টাকায় পাওয়া যাবে উপরে এক্স নিচে ওয়াই, এটা উপরে যাবে, এই পাশেরটা নিচে আসবে, যেহেতু সমানুপাতিক, যত বেশি টাকা তত বেশি আম পাওয়া যাবে। তাহলে এ টাকায় পাওয়া যাবে, এ দিয়ে গুণ হবে, তাহলে এ দ্বারা গুণ হলে এ ইন্টু এক্স বাই ওয়াই টি, তার মানে এ এক্স বাই ওয়াই টি। এইবার বলেন, এইবারও সমানের কথা বলছে, কিন্তু সমানের কথা বললেও এইবার যে ঘটনাটা ঘটছে, 5টি গরুর মূল্য 15টি ছাগলের সমান, ঠিক আছে বুঝছি। এবার বলছে একটি গরুর মূল্য আমাদের যদি এত টাকা হয়, দেখেন ভালো করে বুঝান, একটি গরুর মূল্য এত টাকা হলে একটি ছাগলের মূল্য কত? এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদেরকে গরুর দাম দেওয়া আছে, একটা গরুর দাম দেওয়া আছে, আমাদেরকে একটা ছাগলের দাম বের করতে বলছে। এটা সম্ভব না। কিভাবে সম্ভব না? তাহলে সম্ভব কিভাবে করব? একটা গরু মানে কয়টা ছাগল সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে একটা গরুর দাম আর অতগুলো ছাগলের দাম সেম। একটা গরু মানে কয়টা ছাগল সেটা বের করতে হবে, জাস্ট এটাই। একটা গরু মানে একটি গরুর দাম, যে একটা গরুর যে দাম, হ্যাঁ দাম, সেইটা মানে কয়টি ছাগলের দাম, একটি গরু মানে কয়টি ছাগল। তো এতটি ছাগলের দাম হয়ে যাবে তখন 6000 টাকা, এবং সেইখান থেকে একটি ছাগলের দাম আমরা বের করতে পারবো। কয়টি ছাগলের দাম আসলে 6000 টাকা, মানে একটা গরু মানে কয়টা ছাগল সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবো? একটা গরু মানে কয়টা ছাগল, তার মানে গরুটা থাকবে বামে আর ছাগলটা থাকবে ডানে। তারপরে এখানেও 5টি গরু, মানে আমার দেওয়া আছে যে 5টি গরু ইকুয়াল হচ্ছে 15টি ছাগল। তাহলে আমাদের তো একটি গরুর মূল্য বলছে, তাহলে একটি গরু সমান কয়টি ছাগল, তাহলে উপরে যাবে সমানুপাতিক, তো যত বেশি গরু তত বেশি ছাগল, তার মানে 3টি ছাগল। তাহলে কয়টি ছাগল? 3টি ছাগল। একটা গরু মানে 3টা ছাগল, অর্থাৎ আমরা এখান থেকে পাইলাম একটা গরুর দাম যত
তিনটা ছাগলের দামও তত। একটা গরুর দাম 6,000, তাহলে তিনটে ছাগলের দামও 6,000, তাহলে এখানে তিনটে ছাগলের দাম আসবে, তিনটা ছাগলের দাম 6,000। তাহলে সেইখান থেকে একটি ছাগলের দাম আমরা বের করব, আমরা জাস্ট কি সমানুপাতিক সম্পর্ক, তো ভাগ হচ্ছে 3 করে দিলে 3 দুগুণে 6, 2,000 টাকা, তাহলে অ্যান্সার হবে 2,000 টাকা। বুঝেছি যে তিনটা ছাগলের দাম 6,000। এখানে বলছে দুটি গরুর মূল্য 3,000 টাকা। বলছে দুটি খাসির মূল্য কত? দুইটা গরু মানে কয়টা খাসি এটাকে বের করতে হবে আমাদের। দুইটা গরু মানে কয়টা খাসি যদি বের করতে পারি, তাহলে ওই দুইটা গরু মানে জয়টা খাসি, অতটি খাসির মূল্য 30,000 টাকা, অতটি খাসির মূল্য 30,000 টাকা। দুইটা গরু মানে কয়টা খাসি সেটা আগে আমাকে বের করতে হবে, এটা বাম পাশে আমরা বের করে ফেলবো। যতগুলা খাসির মূল্য 30,000 টাকা, একটার দাম কত, দুইটার দাম কত, এটা বের করতে হবে। ভালো করে বুঝেন, দুইটা গরুর মূল্য 30,000 দেওয়া আছে, দুইটা গরু মানে কয়টা খাসি এটা বের করবো। সেটা কিভাবে বের করবো? প্রথম লাইনটা থেকে দুইটা গরু মানে কয়টা খাসি এটা বের করবো। তাহলে দুইটা গরু সমান কয়টি খাসি, তাহলে গরু থাকবে বামে, খাসি থাকবে ডানে। তাহলে 5টি গরু মানে, এই যে প্রথমে দেওয়া হয়েছে 5টি গরু মানে 15টা খাসি, 5টি গরুর দাম সমান হচ্ছে 15টি খাসির দাম, 5টি গরু সমান 15টি খাসি। তাহলে একটি গরু সমান কয়টি খাসি, পরে 15, নিচে 5। আচ্ছা, কয়টা গরু লাগবে আমার? ওই যে দুইটা গরুর দাম 30,000, তাহলে দুইটা গরু সমান কয়টি খাসি, তাহলে 15 গুণন 2 ভাগ 5, এতটি খাসি। তাহলে 5 একে 5, 3 5 15, মানে 6টি খাসি। তাহলে এখান থেকে আমরা বুঝলাম দুইটা গরু যা কথা, 6টি খাসিও তাই কথা। এই দুইটা গরুর জায়গায় আমরা 6টি খাসি লিখতে পারি। দুইটা গরু যা কথা, 6টি খাসিও তাই কথা। দুইটা গরুর দাম যদি 30,000 হয়, তাহলে 6টা খাসিরও দাম 30,000 টাকা। এখান থেকে একটি খাসির দাম এবং দুইটি খাসির দাম বের করতে হবে। একটি খাসির দাম হবে 30,000 ভাগ 6, সেখান থেকে দুইটি খাসির দাম হবে, এবার গুণ হবে 30,000 ভাগ 6 গুণন হচ্ছে 2, 30,000 ভাগ 6 করলে 5 6 30, 5,000 গুণন 2 মানে 10,000 টাকা। অ্যান্সার হবে 10,000 টাকা। দেখেন বুঝছেন কিনা? এর আগের অঙ্কটা একটু তুলনামূলক ইজি ছিল, কেন? কারণ ওইখানে একটি গরুর দাম দেওয়া ছিল, একটা গরুর দাম 6,000, তাহলে আমাকে একটা গরু মানে কয়টা খাসি সেটা বের করতে হচ্ছিল। 5টা গরু মানে 15টা খাসি, তাহলে একটা গরু মানে 3টা খাসি। তাহলে একটা গরুর দাম যেহেতু 6,000, তাহলে ওই 3টা খাসির দামও, 3টা ছাগলের দামও আমাদের আসলে ওই 6,000। তাহলে একটা ছাগলের দাম হচ্ছে 6,000 ভাগ 3। কাজ সময় এর রৈখিক নিয়ম। কাজ সময়ের রৈখিক নিয়মটা কেন উল্টা? কাজ সময়ে বলেন তো, কাজ সময়ের ক্ষেত্রে লোক যদি দেওয়া থাকে, লোক বেশি হলে সময় কম লাগে নাকি বেশি লাগে? সময় কম লাগে। লোক কম হলে সময় বেশি লাগে। তাহলে সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক? এই ক্ষেত্রে সম্পর্কটা কি বলেন তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একের বেলা আসলে গুণ হবে, হ্যাঁ, একের বেলা আসলে গুণ হবে, এক থেকে কোনো কিছুতে গেলে ভাগ হবে। একের বেলা আসলে গুণ, এক থেকে কোনো কিছুতে আসলে ভাগ। এই রকমের অঙ্ক যেমন আমাদের এখানে আছে, 15 জন লোক একটি কাজ 20 দিনে করে। 15 জন লোক 20 দিনে করে। আবার দেখেন আগে কতজন লোক ওই কাজটি একদিনে করবে বলেন তো? কতজন বের করতে বলছে, একদিনে বের করতে বলছে, একদিনে কতজন করতে পারবে? অর্থাৎ জনটা থাকবে ডান পাশে, জনটা থাকবে ডান পাশে। কোনটা ডান পাশে এটা বুঝতে হবে, যেটা কতজন। তাহলে জন থাকবে ডান পাশে, প্রথমটা জন আছে 15 জন থাকবে ডান পাশে। তার মানে আমি বলবো যে 20 দিনে করে কতজন? 20 দিনে কাজটা করে 15 জন। আমার কাছে বলছে কি একদিনে করবে কতজন বলেন তো? একদিনে। আগে বলেন সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। কারণ একদিনে যদি শেষ করতে হয় তাহলে বেশি জন লোক লাগবে। ব্যস্তানুপাতিক। জন এবং দিন মনে রাখবেন, লোকের সংখ্যা এবং দিনের সংখ্যা বা সময়ের সংখ্যা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একে আসলে গুণ হবে, একে আসলে কি হবে? গুণ হবে। 15 গুণন হয়ে যাবে 20, তার মানে 15 দুগুণে 30 মানে 300, তার মানে 300 জন লোক লাগবে। ক্লিয়ার? বুঝেছি? 15 জন লোক 10 দিনে করতে পারে একদিনে, তাহলে আবার ওই একই কথা, 10 দিনে করতে পারে হচ্ছে 15 জন, তাহলে একদিনে করতে পারবে কতজন? তাহলে 15 গুণন 10। আচ্ছা, 15 গুণন 10 মানে 150 জন লোক করতে পারবে। এমসিকিউ এ আপনি যদি বুঝেন যে জন আর দিন দেওয়া আছে, তাহলে জীবনটা আরো ফকফকা হয়ে যাবে। আপনি রিটেনে তো এইভাবে করলেন যে 15 জন একটি কাজ 14 দিনে করলে 10 দিনে শেষ। আচ্ছা, 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে?
কতজন লোক লাগবে, তাহলে জনটা থাকবে ডান পাশে, তাহলে 14 জন, 14 দিনে শেষ করতে আমাদের 25 জন লোকের প্রয়োজন। তাহলে একদিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন, তাহলে একে আসলে গুণ হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, জন আর দিন হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে একে আসলে গুণ হবে, আর এক থেকে কোনো কিছুতে গেলে ভাগ হবে। এক থেকে কিসে যাব, 10 দিনে, 10 দিনে শেষ করতে হবে, 10 দিনে শেষ করতে হইলে আমাদেরকে 10 দিয়ে ভাগ হবে, 5 5 25, 5 দুগুণে 10, এখানে 7, 5 7 35। এইটার আমাদের শর্টকাট ফর্মুলা কি, শর্টকাটটা বলে সুপার শর্টকাট। কি বলে সুপার শর্টকাট? যেটা বলে সেটা হচ্ছে দিন এবং জনের ক্ষেত্রে কতজন লোক লাগবে, লোকের পরিমাণ আপনাকে যদি বের করতে বলে, লোকের পরিমাণ যদি বের করতে বলে, আপনি দেখেন প্রথম ক্ষেত্রে জন আর দিন যেটা থাকবে সেই দুটাকে গুণ করে দিবেন। প্রথম ক্ষেত্রে জন আর দিন যেটা থাকবে সেটা গুণ, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা জন বা দিন থাকবে সেটা দিয়ে ভাগ, শেষ কাহিনী। 5 5 25, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 5 7 35। বুঝি নাই? মানে ব্যাপারটা হচ্ছে মুখে মুখে করা যাবে। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, 200 জন লোক 20 সপ্তাহ, আগে আমি চিন্তা করবেন যে ব্যস্তানুপাতিক না সমানুপাতিক। বেশি জন লোক হইলে কি খাবার বেশি দিন চলবে নাকি কম দিন চলবে? বেশি জন লোক হইলে কম দিন চলবে, তার মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে শর্টকাট রুলটা হইল আমাদের কতজন লোক লাগবে, তা লোকের কতজন লোক 8 সপ্তাহ খাইতে পারবে, সেটা হচ্ছে প্রথম যে দুইটা মান আছে সেটা দিয়ে গুণ করব, আর দ্বিতীয়তে আছে 8 সপ্তাহ, এটা দিয়ে ভাগ করে দিব, শেষ। কাটাকাটি করেন, প্রথমে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 100, 100 গুণন 5 মানে 500, তার মানে অ্যান্সার হবে 500। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজটি কত সময় শেষ করবে? তাহলে সময় কতটুকু লাগবে 5 জন লোকের, সেটা সমান প্রথম যেই মান দুইটা আছে সেই দুটো গুণ করে দিব, 15 জন গুণন 3 ঘন্টা ভাগ হচ্ছে 5 জন লোক, তাহলে 3 তিরিকা 9, তার মানে 9 ঘন্টা সময় লাগবে। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, তার মানে 30 গুণন 20 ভাগ হবে 12, ওই বাড়িটি কত দিনে তৈরি হবে, এত দিন লাগবে সময়। তাহলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 5 20, 3 দিয়ে কাটলে 10, তার মানে 50 দিন। তাহলে 60 জন লোক 18 দিনে করবে, তাহলে 36 জন লোক কত দিনে করবে? 6 দিয়ে যদি করে কাটি, 3 6 18, 6 6 36, 6 দিয়ে কাটলে 10, তার মানে 30 দিনে, 30 দিনে সম্পন্ন করবে। 16 জন লোক 6 দিনে করে, 12 জন লোক কত দিনে করবে? তাহলে 6 কে 6, 6 দ্বিগুণী 12, কত দিনে করবে? 8 দিনে। এখানে মনে করেন এটার অপশন দিলাম, এটা এবং উমো নাম্বার অপশন কোনোটি নয়, কোনটা অ্যান্সার হবে বলেন? এটা উমো নাম্বার অপশন দিলাম, কোনোটি নয়। কেন আমি কোনোটি নয় এটার অ্যান্সারটা দিছি? কোনোটি নয় তো মনে হয় অ্যান্সার নাকি? এটা দেখেন 56 জন 21 দিনে করে, তাহলে 56 গুণন 21, তাহলে 14 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? শ্রমিক লাগবে কতজন? শ্রমিক লাগবে, তাহলে 56 গুণন 21 ভাগ হচ্ছে 14, তাহলে 7 দুগুণে 14, 3 7 21, এখানে হচ্ছে 28, 3 28 হয় 84 জন। তো কোনোটা অপশনে নাই, তাই অনেকেই দাগাই দিবেন এটা কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ বলছে নতুন কতজন শ্রমিক লাগবে, এই যে বলছে নতুন কতজন শ্রমিক লাগবে, নতুন কতজন শ্রমিক লাগবে, নতুন শ্রমিক কতজন লাগবে? শ্রমিক আগে কতজন ছিল? আগে শ্রমিক ছিল আমাদের 56 জন, তাহলে 84 মাইনাস 56, আগে থেকে তো 56 আছেই, তাহলে আমাদের লাগবে হচ্ছে আমাদের 28 জন, তার মানে এটার অ্যান্সার কিন্তু 28 জন হবে, কোনোটি নয় কিন্তু অ্যান্সার হবে না। কোনো পরিবারে মজুতকৃত খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে, মেহমান আসায় 12 দিনে আপনার শেষ হয়েছে। কতজন মেহমান এসেছিল বলেন, যে কতজনের এই 12 দিন চলবে, কতজনের এই 12 দিন চলবে? অ্যান্সার হচ্ছে 4 গুণন 18, তাহলে 12 দিন চললো, তার মানে কি হলো 3 4 12, 3 কে 3 3 6 18, তাহলে 6 জনের এই 12 দিন চলবে। কয় জনের? 6 জনের। কিন্তু চায় নাই যে 12 দিন কত জনের চলছে, এটা চায়নি, বলছে মেহমান কতজন এসেছিল।
আর আগেই তো সদস্য ছিল 4 জন, তাহলে আরো মেহমান কতজন আসলে 6 জন হয়, অ্যান্সার হচ্ছে 2 জন। 6 - 4 মানে 2 জন মেহমান আসছে, 2 জন মেহমান। কারণ এই 12 দিন চলবে কয়জনের খাবার, 12 দিন চলবে কয়জন খাইলে, অ্যান্সার হচ্ছে 6 জন। তার মধ্যে তো 4 জন অলরেডি পরিবারের সদস্য, বাকি কয়জন আছে, বাকি হচ্ছে 2 জন মেহমান আসছে। এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা বুঝতে হবে। কোশ্চেন না বুঝলে 6 দাগায় দিতে পারেন, কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। 30 জন লোক একটি কাজ 21 দিনে করে, 30 জন লোক 21 দিনে করে, 18 দিনে শেষ করতে নতুন কতজন লোক লাগবে? তার মানে আমরা 30 গুণন 21, মোট কতজন লোক লাগবে, মানে লোক লাগবে 18 দিনে শেষ করতে কতজন, ভাগ 18 এতজন। তাহলে 6 দিয়ে কাটলে 3 × 18, 5 × 6 30, 3 × 3, 3 × 7 21, 35 জন টোটাল লাগবে, 35 জন। তাহলে বলছে নতুন কতজন লোক লাগবে, আগেই ছিল 30 জন, তাহলে নতুন লাগবে 5 জন, তাই না? কোন ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে, কয়েকজন ছাত্র নতুন আসায় 20 দিনে শেষ হলো। তাহলে কয়েকজন ছাত্র আসছে হিলায়, এখন আর 15 জনের সাথে ওই কয়েকজন ছাত্র যোগ হয়ে আরো বেশি জন আসছে, ওই বেশি জন মানে কতজন সেটা আমরা বের করতে পারবো। 20 দিনে খাবার শেষ করতে হইলে কতজন দরকার। তো আমাদের বলছে যে নতুন ছাত্র আসে 20 দিনে শেষ হয়েছে, তাহলে মোট কতজন এই 20 দিনে শেষ করছে, কতজন খাবার খেয়ে এই 20 দিনে শেষ করছে? অ্যান্সার হচ্ছে প্রথম দুইটা গুণ আর পরেরটা হচ্ছে ভাগ। আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 8 = 32, তাহলে 3 × 8 = 24 জন খাইছে, টোটাল খাইছে 24 জন। কিন্তু আগে থেকেই ছিল কতজন, 15 জন। তাহলে নতুন কতজন আসছে, নতুন আসছে 24 - 15 মানে 9 জন। ঠিক আছে, বুঝতে পেরেছি? একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে কাজটি কত দিনে শেষ হবে? মানে ব্যাপারটা বুঝতে হবে। কোশ্চেনটা হচ্ছে এরকম, 9 জন লোক 12 দিনে করে, তাহলে 9 × 12। বলেন তো আমাকে কি বলছে 3 জন লোক কত দিনে করে এটা চাইছে? বলেন তো, কোশ্চেনটা দেখে বলেন 3 জন লোক কত দিনে চাইছে, এটা কি আসলে চাইছে? 3 জন লোকের কথা বলছে, 3 জন লোকের কথা কি বলছে? ইয়েস অর নো বলেন। 3 জন লোক কত দিনে কাজটা করে এটা চাইছে? কোশ্চেনটা পড়ে কি এটা বোঝা যায়? 9 জন লোক করে 12 দিনে, তাহলে 3 জন লোকের কথা বলছি নাকি 3 জন লোক নতুন আসছে, অতিরিক্ত 3 জন আসছে, অতিরিক্ত 3 জন মানে কতজন হইলো? আগের 9 প্লাস এখনকার 3 মানে 12 জন লোক কত দিনে করে এটা আসলে জানতে চাইছে। তাহলে 12 জন লোক কত দিনে করে, তাহলে ভাগ হবে 12, তা 12 জন লোক করবে হচ্ছে আমাদের 9 দিনে, তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে 9 দিনে শেষ হবে। এটা রিটেন নিয়মে করতে বলছে, আবার করে দিব রিটেন নিয়মে। মানে বলবো যে 9 জন লোক করে, এটা রিটেন নিয়ম 12 দিনে, ততএব 1 জন লোক করে 12 × 9 দিনে। তাহলে আমাদেরকে অতিরিক্ত 3 জন লোক দিলে মোট কতজন হয়েছে? 9 + 3 মানে 12 জন লোক করে 12 × 9 ভাগ 12, তার মানে 12 12 কাটা 9 দিনে, এটাই রিটেন নিয়ম। 10 জন লোক একটি কাজের অর্ধেক করে 7 দিনে। আচ্ছা, একটা কাজের 10 জন লোক যদি একটা কাজের অর্ধেক করে 7 দিনে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? এটা আগে মুখে মুখে বলেন। 10 জন লোক, যতজনই লোক, অর্ধেক করতে যদি 7 দিন লাগে, তাহলে পুরো কাজটা করতে কত দিন লাগবে? বলেন। একটা জিনিস মানে অর্ধেক পরিমাণ কাজ করতে 7 দিন লাগছে, তাহলে পুরো কাজটা করতে কত দিন লাগবে? 14 দিন। তাহলে 10 জন লোকের পুরো কাজটা করতে 14 দিন সময় লাগবে, 7-এর দ্বিগুণ, অর্ধেকই যেহেতু 7, তাহলে পুরো কাজটা করতে 7-এর দ্বিগুণ মানে 14 দিন লাগবে সময়। কোশ্চেনটা আগে বুঝেন, ওই কাজটি 5 জন লোক কত দিনে করতে পারবে? 5 জন লোক কত দিনে করতে পারবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। 5 জন লোক কত দিনে করবে? তাহলে নিয়মটা কি হবে? ওই যে 10 × 14 ভাগ 5, কাটাকাটি করলে 5 × 10 মানে 14 × 28 দিন। সময় লাগবে কত দিন? 28 দিন। 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, অর্ধেক যদি 20 দিন লাগে,
তাহলে পুরোটা করতে কতদিন লাগবে? পুরোটা করতে 20-এর দ্বিগুণ মানে 40 দিন লাগবে। তাহলে 15 জনের পুরা কাজটা করতে কতদিন লাগবে? 15 জনের পুরা কাজটা করতে আমাদের 40 দিন সময় লাগবে। 20-এর দ্বিগুণ 40। কতদিনে 20 জন লোক পুরা কাজটা করতে পারবে? পুরা কাজটা করতে পারবে। তাহলে 20 জন লোক কতদিনে করবে? 20 জন লোক কতদিনে করবে? তাহলে 15 গুণন 40 ভাগ হচ্ছে 20, কাটাকাটি করলে 2 মানে 30 দিন। ঠিক আছে? কোনো কাজের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। এইটা আরেক কাহিনী। 3 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন সময় লাগে, 3 ভাগের 1 ভাগ যদি 20 দিন সময় লাগে, মানে 3 ভাগের 1 ভাগ 1 অংশ শেষ হয় 20 দিনে। 20 দিনে। তাহলে পুরো অংশ মানে 1 অংশ। পুরো অংশ মানে সবসময় মনে রাখবেন সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। সম্পূর্ণ অংশ মানে কত অংশ? 1 অংশ। 1 অংশ। সম্পূর্ণ অংশ মানে কেন 1 অংশ জানেন? আপনারা কি জানেন যে সম্পূর্ণ অংশ মানে কেন 1 অংশ ধরা হয়? এটা জানেন? ধরেন এইটা একটা কাজ, এই কাজটার আমি কয়টা ভাগে ভাগ করলাম মনে করেন। ধরেন এইটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, 2 3 4 5 6 7 ভাগ আছে এখানে। এই অংশটাকে আমি কি বলবো? এইটুকু অংশকে আমি কি বলবো? এইটুকু অংশকে আমরা কি এইটুকু অংশকে বলতে পারি না এটা হচ্ছে 7 ভাগের 1 অংশ? মানে 7 ভাগের 1 অংশ মানে কি? 7-এর 1। এটা বলতে পারি না? 7-এর 1 অংশ। এইটুকু অংশকে আমরা কি বলবো বলেন? এইটুকু অংশকে এটা কত অংশ? পুরাটা মিলে যদি 7 ভাগ হয়, 7 ভাগ হয়, 7 ভাগের 2 অংশ বলতে পারি না? এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বললাম আমি? বুঝছেন? এটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, আমি যদি এইখান থেকে এতটুকু নিই, এটা কত অংশ? 7 ভাগের কত অংশ? এটা কত অংশ? পুরো অংশটা কত অংশ? 1 2 3 4 অংশ। আমি কি এটা বলতে পারি না এটা 7 ভাগের 4 অংশ? বলতে পারি। পুরো অংশটা মানে কি? 7 ভাগের 7 অংশ না? 7 ভাগের 7 অংশ। 7 ভাগের 7 মানে কি? 7 আর 7 কাটাকাটি করলে কি হয়? 1 হয় না? তার মানে এইটা 7 ভাগের 1 অংশ, এটা 7 ভাগের 4 অংশ, এটা 7 ভাগের 2 অংশ। পুরাটা মানে কি? 7 ভাগের 7 অংশ মানে 1 অংশ। সেই জন্য যে কোনো জিনিসের পুরাটা মানে হচ্ছে 1 অংশ। কথাটা বুঝছি? ক্লিয়ার হয়েছি? কারা কারা বুঝছেন আমাকে একটু জানো? কারা কারা বুঝতে পারছেন? 7 ভাগের 7 মানে কি? 7 7 কাটাকাটি করলে 1 আসে না? তাহলে 1 অংশ চলে আসলো। 7-এর 7 মানে কি 1? পুরো অংশ মানে 1 অংশ। এই জন্য সবসময় পুরো অংশকে আমরা 1 অংশ ধরবো। বুঝছি? ক্লিয়ার? 3 ভাগের 1 অংশ যদি 20 দিনে করে, 3 ভাগের 1 অংশ যদি 20 দিনে করে, তাহলে 1 অংশ করতে কতদিন লাগবে? যত বেশি অংশ তত বেশি দিন লাগবে। একটা কাজের যত বেশি অংশ লাগবে তত বেশি দিন লাগবে। তাই সমানুপাতিক সম্পর্ক। তাহলে 1-এ আসলে ভাগ হবে। তাহলে 20 ভাগ 1 ভাগ 3। তার মানে 20 গুণন হবে 3 মানে 60 দিন। এটা মুখে মুখে করা যায়। যেহেতু অনেকে বললো লিখিত নিয়মে করে দিতে, মুখে মুখে কেন করা যায়? কারণ যে কোনো জিনিস 3 ভাগের 1 ভাগ যদি 20 দিনে যায়, 20 দিনে শেষ হয়। যে কোনো জিনিস যদি 3 ভাগের 1 ভাগ 20 দিনে শেষ হয়, তাহলে পুরো অংশটা শেষ হইতে কি তার 3 গুণ সময় লাগবে না? 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে কেবল। তাহলে এর 3 গুণ সময় হলে পুরোটা সময়, যদি আমাদের অর্ধেক শেষ হতো তাহলে দ্বিগুণ সময় লাগতো। 3 ভাগের 1 ভাগ সময় হয়েছে, তাহলে কি 3 ভাগের 1 ভাগ শেষ হয়েছে আমাদের 20 দিনে। তাহলে পুরো অংশটা কি 60 দিনে শেষ হবে? 3 গুণ 60 দিনে শেষ হবে। তো পুরো অংশটা হচ্ছে 60 দিনে শেষ করতেছে কতজন? তাহলে 15 জন লোক 60 দিনে শেষ করে। আমাকে বলছে 20 জন লোক কত দিনে শেষ করবে? তাহলে 15 জন লোক শেষ করে 60 দিনে। তাহলে একজন লোক কত দিনে করবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই গুণ হবে। আর 20 জন লোক করবে। জন এবং দিন তো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা তো প্রথম থেকেই আমরা পড়ে আসতেছি, তাই না? 3 15 45 দিনে পুরো কাজটি কত দিনে পুরো কাজটি শেষ হবে? অ্যান্সার হবে 45 দিনে। একটু বলেন যে 66 জন ছাত্রছাত্রীর 26 দিনের খাবার আছে, 8 দিন পর 30 জন চলে গেল। একটা জিনিস আমাকে বলেন তো, 8 দিন পরের কথা বলেন। আপনারা কি বলতে পারবেন 8 দিন পরে আর দিন আছে কতদিন? কে বলতে পারবেন 8 দিন পরে আর কত দিন আছে, বাকি আছে কতদিন? 26 দিনের মধ্যে 8 দিন চলে গেছে, আর বাকি কত দিন আছে? 18 দিন আছে। যেই খাবারটা এই 18 দিন যে আছে, যেই খাবার ওখানে আছে,
বলেন তো এই 18 দিন কতজন খাবার খাইতে পারবে? কতজন খাবার খাইতে পারবে? 18 দিন কতজন খাইতে পারবে? আপনাকে কোশ্চেন করলাম আমি। কতজন এই 18 দিন যে খাবারটা আছে 8 দিন পরে, এটা কতজন খাইতে পারবে? মানে 8টা দিন যদি চলে যায় তাহলে আর কতজন খাইতে পারবে এই খাবারটা? আমার আমার আপনাদের কাছে কোশ্চেন, 66 জন, বি নাম্বার অপশন, 66 - 30 মানে 36 জন, কতজন খাইতে পারবে? 66 জন নাকি 36 জন? দেখে মনে হচ্ছে কি 36 জন, কিন্তু এটা ভুল। ব্যাপারটা বুঝেন। আমি যখন বলেছি হ্যাঁ ইমরান সঠিক করেছেন, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। আমি যখন বলেছি যে 66 জনের 26 দিনের খাবার আছে, এই কথার অর্থ একদিন যদি চলে যায় তাহলে 25 দিন আছে, আর ওই 25 দিন বাকি ওই 66 জনই খাবে। দ্বিতীয় দিন চলে গেল আর 24 দিন আছে, ওই 24 দিনই 66 জন খাবে। যদি 10 দিন চলে যায় থাকবে 16 দিন, 16 দিনই 66 জন খাইতে পারবে যেই খাবারটা আছে। যদি 16 দিন চলে যায় আবার আর 10 দিন থাকবে, ওই 66 জনই খাইতে পারবে। বুঝি নাই মনে হয়? যে খাবারটা আছে সেটা 66 জনের খাবার, প্রতিদিনই ওরা 66 জন করে খাইতে পারবে, এরকম 26 দিন যাবে, তাই না? যে 26 দিনই ওই 66 জন খাবার খাইতে, 66 জন ওই খাবারটা খাইতে পারবে, 66 জনই খাইতে পারবে। 8 দিন চলে গেছে, তাহলে আর কতজন ওই খাবারটা খাইতে পারবে? অ্যান্সার হচ্ছে 66 জনই খাইতে পারবে। যে খাবারটা আছে এই 18 দিন কয়জন খাইতে পারবে? 66 জনই খাইতে পারবে। তাহলে 66 জন খেলে আমার খাবারটা চলবে 18 দিন, যে খাবারটা আছে সেটা। কিন্তু 66 জন খায় নাই। কে 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 খাইছে? কতজন খাইছে? খাইছে হচ্ছে এখান থেকে 30 জন চলে গেছে, 66 জন থেকে 30 জন চলে গেছে। তাহলে আমার কথা হচ্ছে আর আছে 36 জন। তাহলে ওই খাবারটা 66 জন থাকলে তো 18 দিন যাইতো, তাহলে একজন থাকলে কত দিন? তাহলে বেশি, একজনে তো বেশি দিন খাইতে পারতো। আর যদি 36 জন আর যেহেতু আছে, তারা কতদিন খাইতে পারবে? তাহলে আমাদের অ্যান্সার হবে প্রথমে গুণ, তারপরে হয়ে যাবে ভাগ, ভাগ হচ্ছে 36। 18 কে 18, 18 দ্বিগুণে 36, 2 দিয়ে কাটলে 33, তার মানে 33 দিন যে খাবারটা আছে সেই খাবারটা কতদিন চলবে? অ্যান্সার হচ্ছে 33 দিন। কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? 8 দিন চলে গেছে, আছে আর কতদিন? আছে আর 18 দিন। এই 18 দিন কতজন খেতে পারবে? 66 জনই খেতে পারবে। 66 জনের 18 দিনের খাবার আছে, কিন্তু ওই সময় 30 জন চলে গেছে। 30 জন যেহেতু চলে গেছে, তাহলে আমাদের আছে কতজন? 36 জন। 36 জন তাহলে খাইলে কি ওই 18 দিনই শেষ হবে না? কারণ অনেকজন তো চলে গেছে। তাহলে ওই 36 জনের আরো বেশি দিন, 18 দিনের জায়গায় 33 দিন খাবারটা আসলে চলবে। 18 দিনের জায়গায় 33 দিন খাবারটা চলবে। যেহেতু মানে নর্মালি প্রতিদিনই 66 জন করে খাইতে পারতো, 26টা দিন খাইতে পারতো, তার মধ্যে 8 দিন চলে গেল, তাহলে আর 18 দিন, 18 দিনে 66 জনেরই খাবার আছে। তাহলে যদি 66 জন করে খাইতো 18 দিন চলতো। কিন্তু ওই সময়টাতে কে চলে গেছে? আমাদের 30 জন চলে গেছে, তাহলে আছে আর 36 জন। তাহলে 36 জনের কত দিন চলবে? তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন? কারণ জন এবং দিন, কাজ, এই যে সময় এবং লোক এবং সময়, এরা পরস্পরের হচ্ছে ব্যস্তানুপাতিক। কেন? আমার যদি লোক বেশি থাকে তাহলে কম দিন খাবার চলবে, লোক বেশি হইলে খাবার কম দিন চলবে, লোক কম হইলে বেশি দিন চলবে। একটা কমলে যদি আরেকটা বাড়ে, এটার নামই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলা একের বেলা গুণ হয়, এক থেকে কোনো কিছুতে যেটা আসবো সেটা হবে ভাগ। একের বেলা সব গুণ হবে, একের বেলা যেটাতে আসবো সেটা হবে ভাগ। আসলে ব্যাপারটা এরকম, একের বেলা যদি গুণ হয় পরেরটা ভাগ হবে, প্রথমটা গুণ হইলে পরেরটা ভাগ, প্রথমটা ভাগ হলে পরেরটা গুণ, পরেরটা আসলে ওইটার অপোজিট হয়। ঠিক আছে, বুঝছি। কোন ছাত্রাবাসে 320 জনের 18 দিনের খাবার আছে 6 দিন পর, তাহলে 6 দিন পরে আর আমাদের আছে কতদিন? 12 দিন। তাহলে 12 দিনের কত জনের খাবার আছে? 320 জনের। এতজন যদি আবার আসে, নতুন করে আসছে, তাহলে 12
12 দিন খাইতো কতজন? 320 জন যদি খায় তাহলে চলবে 12 দিন, ওই খাবারটা চলবে 12 দিন। কিন্তু খাবার খাবে কয়জন? খাবার খাবে কয়জন বলেন? খাবার অ্যাকচুয়ালি খাবে আরো 160 জন অ্যাড হয়েছে, তাহলে 320-এর সাথে 160 আরো অ্যাড হয়েছে, তার মানে 480 জন আসলে খাবারটা খাবে। 480 জন খেলে ওই খাবার কতদিন চলবে আর? তাহলে আমরা কাটাকাটি করলে 0 0 কাটা, 16 দুগুণে 32, 3 16 48, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে আর 8 দিন চলবে। একটি ছাত্রাবাসে 200 জনের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্রাবাস ছেড়ে চলে গেল। 30 দিন পর বলছে, 20 দিন না, 30 দিন পর, 90 দিন। ক্লিয়ার? এতজন 6 দিনের মধ্যে 18 জন স্কাউট চলে গেল, 6 দিনের খাবার বাকি স্কাউটদের। আচ্ছা, 72 জন স্কাউটের 6 দিনের খাবার মজুদ আছে, তার মধ্যে 72-এর মধ্যে 18 জন চলে গেল। 18 জন চলে গেলে আছে কতজন? 4 54 জন। তাহলে একজন এর 54 জনের 6 গুণন 72 ভাগ হচ্ছে 54, 6 9 54, 8 9 72, 8 দিন। মানে 72 জনের তো 6 দিন চলতো, কিন্তু 54 জন হলে অ্যাকচুয়ালি 8 দিন চলবে। তাহলে অতিরিক্ত ওই 6 দিনের অতিরিক্ত আসলে আরো 2 দিন চলবে। এটা কোশ্চেনটা একটু মডিফাই করা উচিত। দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর, 10 দিন পরের জানি কাহিনীটা কি? 10 দিন পরের কাহিনী, 10 দিন পরের কাহিনী হচ্ছে 10 দিন চলে গেছে, 10 দিন যদি চলে যায় আর বাকি আছে 10 দিন, ওই 10 দিনের আমরা খাবার আমাদের সৈন্যরা খাইতে পারবে কতজন? 720 জনই খাইতে পারবে। নতুন কিছু লোক আসায় অবশিষ্ট খাদ্য 8 দিন চললো। মানে যদি 720 জন খাইতো তাহলে চলতো কয় দিন? 10 দিন। তাহলে 10 দিন চললে, 10 দিন চলতো যদি আমাদের 720 জন যদি থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি চলছে কতদিন? আমাদের চলছে হচ্ছে 8 দিন। চলছে যে 8 দিন, যেহেতু ব্যস্তানুপাতিক দিন এবং জন, তাহলে 8 দিন আসায় তাহলে আমরা বলতে পারবো আসলে ওখানে কতজন সৈন্য ছিল। 8 কে 8, 8 9 72, তার মানে 900 জন আসলে সৈন্য ছিল। তাহলে অতিরিক্ত কতজন সৈন্য আসছিল? অতিরিক্ত কতজন সৈন্য আসছে? সৈন্য আসছে 900 মাইনাস 720, তো আগে থেকেই ছিল, তার মানে 180 জন সৈন্য অতিরিক্ত এসছে। আগের কনসেপ্টেরই অঙ্ক, জাস্ট বুঝে বুঝে করা। এই সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পর চলে গেছে, 13 দিন, 13 দিন পরের কাহিনী আমরা যদি বলি, এখান থেকে 13 বাদ দিব, 27 দিনের খাবার চলবে কতজনের জন্য? 1500 জনের জন্য 27 দিন চলবে। তো বাকি খাদ্য অবশিষ্ট 30 দিন চললো, মানে 27 দিন চলতো যদি এই 1500 জনই খাইতো। আসলে আমাদের সৈনিক অন্য জায়গায় গেছে, তাই আর একটু বেশি দিন গেছে, বেশি দিন চলছে। তাহলে 27 দিন চলছে, 27 দিন যদি চলতো তাহলে 1500 জন যদি খাইতে পারতো, কিন্তু আসলে ছিল 30 দিন চলছে, তার মানে কতজন আসলে খাইতে পারবে? আমরা একটু দেখি 30 দিন। অ্যাকচুয়ালি এখানে আমরা বুঝে ফেলবো যে কতজন এখানে সৈনিক আসলে আমাদের ছিল, কারণ 30 দিন চলছে যেহেতু। 0 0 কাটা, 3 কে 3, 3 9 27, তাহলে 0 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 9 কে 9 আর 4 এ 13, তাহলে 1350 জন। তাহলে খাইছে আসলে 1350 জন সৈনিক। তাহলে অ্যাকচুয়ালি কতজন সৈনিক চলে গিয়েছিল? 1500 থেকে আমাদের 1350 জন খাইছে, তার মানে বাকি 150 জন চলে গিয়েছিল অন্যত্র। ঠিক আছে? একজন ঠিকাদার 20 দিনে একটি কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করেছিল। হ্যাঁ, কিন্তু 15 দিনে মাত্র অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করতে আরো কতজন লোক নিয়োগ দিতে হবে? কাজটা 15 দিনে অর্ধেক কাজ শেষ হয়েছে, তাহলে বাকি অর্ধেকও যদি এই 15 দিন, মানে ওই 30 জন লোক যদি করে, এই 30 জন লোকের 15 দিনই লাগবে। তাহলে 15 দিনে যে বাকি 15 দিনেও যদি করে, তাহলে 30 জন লোক ওই 15 দিনে করবে। কিন্তু আমাদের দেখেন যে 25 দিনে কাজটা শেষ করতে হবে, তার মধ্যে 15 দিন চলে গেছে, তাহলে আর দিন আছে কতদিন? 10 দিন।
এই 10 দিনে বাকি অর্ধেক কাজ করতে হবে 10 দিনে। তাহলে 10 দিনে 15 দিনে শেষ করতে ওই 30 জন হইলে 15 দিনে শেষ করতে পারবে, কিন্তু 15 দিন তো নাই, কারণ 15 দিনে অর্ধেক কাজ হয়েছে। তাহলে বাকি অর্ধেক যদি আমি নর্মাল স্পিডে যাই, তাহলে এই 15 দিনে ওই 30 জন ওই বাকি অর্ধেক কাজ করবে। কিন্তু আমাদের দরকার কি 10 দিনে শেষ করা, কারণ আমাদের আর সময় আছে আর 10 দিন। তাহলে একদিনে শেষ করতে হইলে লোক লাগবে আমাদের 30 গুণন 15। তাহলে 10 দিনে শেষ করতে হইলে আমাদের লোক লাগবে 30 গুণন 15 ভাগ হচ্ছে 10। তাহলে 3 10 30, 3 15 45 জন। তাহলে 45 জন মোট লোক লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লোক? অতিরিক্ত হচ্ছে 45 বিয়োগ 30 জন আগে থেকে ছিল, তাহলে 15 জন অতিরিক্ত নিয়োগ দিতে হবে। 15 জন অতিরিক্ত নিয়োগ দিতে হবে। বলে 3 ধাপের ঐকিক নিয়ম, 3 ধাপের ঐকিক নিয়ম, 3 বা 4 ধাপের ঐকিক নিয়মও আমাদের আছে। আচ্ছা, 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা কয় দিনে আয় করবে? একটা জিনিস মাথায় রাখবেন, ওই পরিমাণ বলছে মানে কি, যে এইখানে যে টাকাটার পরিমাণ দেওয়া আছে, এই দুটা টাকার পরিমাণ সেম, এই টাকাটাই ইনকাম করতে হবে। তাহলে এইটা ঐকিক নিয়মে কোনো কাজে লাগবে না যদি সেম পরিমাণ দেওয়া থাকে। এটা ঐকিক নিয়মে অযথা কাজে লাগানোর কোনো দরকার নেই। তার মানে 9 জন শ্রমিক করে 4 দিনে, 12 জন শ্রমিক করবে কত দিনে? এটা আপনার আসলে কোশ্চেন। 9 জন শ্রমিক করবে কত দিনে? 9 জন শ্রমিক করে 4 দিনে, 4 দিনে। তাহলে 12 জন শ্রমিক করবে কত দিনে? তাহলে একজন শ্রমিক করবে 4 গুণন 9, আর 12 জন শ্রমিক করবে 4 গুণন 9 ভাগ 12। তাহলে 3 4 12, 3 3 9, তার মানে 3 দিনে। ঠিক আছে, বুঝতে পারছি? মানে যেইটা পরিমাণটা একই, যেইটার 49 নাম্বারটা বুঝতে পারলাম না, কি বুঝেন নাই বলেন? 49 নাম্বারটা কি বুঝেন নাই? 15 দিনে মানে 30 দিনে একটা কাজ, 25 দিনে একটা কাজ শেষ করতে বলছে 25 দিনে। তাহলে 25 দিনের মধ্যে 15 দিনে অর্ধেক কাজ হয়েছে। তাহলে 15 দিনে যদি অর্ধেক কাজ হয়, বাকি অর্ধেক কাজ কত দিনে হবে? নর্মালি চলতেছে কাজটা, দেখলো যে অর্ধেক কাজ হয়েছে 15 দিনে। তাহলে ওই 30 জন লোক, ওদেরকে যদি আমি টাইম দিই, তাহলে ওই 30 জন লোক বাকি অর্ধেক কাজ কত দিনে করবে? ওই 15 দিনে। 15 দিনে অর্ধেক করছে, বাকি 15 দিনে বাকি অর্ধেক করবে কতজন? 30 জন। তার মানে 30 জন লোক 15 দিনে শেষ করবে ওই কাজটা, কিন্তু আমার 15 দিন হাতে নাই, কারণ আমাদের টোটালটা 25 দিনে শেষ করার কথা। তাহলে 15 দিন চলে গেছে, তার মধ্যে আর আছে কয়দিন? 10 দিন। 15 দিনে শেষ করতে 30 জনের দরকার ছিল, একদিনে শেষ করতে কতজন লোক? তাহলে বাকি 10 দিনে আমার যদি শেষ করতে চাই কতজন লোক লাগবে? 45 জন। তাহলে আগে থেকেই আমাদের 30 জন ছিল, অতিরিক্ত আরো 15 জন লাগবে। বুঝেন নাই? বুঝছেন? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, এতজন শ্রমিক সমপরিমাণ টাকা। সমপরিমাণ টাকা মানে এই টাকার কোনো কাজ নাই। হ্যাঁ, কত দিনে করবে? তাহলে 12 জন শ্রমিক করে 3 দিনে, তাহলে একজন শ্রমিক করবে বেশি দিনে, তাহলে 3 গুণন 12। আমাদের লাগবে 9 জন শ্রমিক। 9 জন শ্রমিক করবে 3 গুণন 12 ভাগ হচ্ছে 9। 3 3 9, 3 4 12, তার মানে 4 দিনে। ঠিক আছে, সমপরিমাণ টাকা আবার বলছে। 12 জন শ্রমিক 4 দিনে এত টাকা আয় করে, তবে 8 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? সমপরিমাণ মানে এই টাকার পরিমাণ সেম। তার মানে 12 জন শ্রমিক করে হচ্ছে আমাদের 4 দিনে, তাহলে একজন শ্রমিক করবে 4 গুণন 12 দিনে, তাহলে 8 জন শ্রমিক করবে 4 গুণন 12 ভাগ 8, 6 দিনে। আচ্ছা, 6টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময় মানে ওই 4 দিনে, ওই সময়। তাহলে এখন তার মানে দুইটা নিয়ে কাজ আর কি। 6টি ঘোড়া যদি এত হয় তাহলে 25। আচ্ছা, তাহলে 25 যেহেতু দেওয়া আছে আর বের করতে বলছে কয়টি ঘোড়া, তাহলে কয়টি ঘোড়াটা ডান পাশে থাকবে? তাহলে ছোলাটা থাকবে 30 ছোলা খায় 6টি ঘোড়া। 100 ছোলা খাবে কয়টি ঘোড়া? বলেন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? বলেন। যত বেশি ঘোড়া তত বেশি খাবার খাবে, তাহলে বেশি ঘোড়া হলে বেশি খাবার খাবে, কম ঘোড়া হলে কম খাবার খাবে, এটা সমানুপাতিক। আর সমানুপাতিকে একের বেলা কি হয়? ভাগ হয়। একের বেলা হবে ভাগ, এক থেকে কোনো কিছুতে গেলে হবে গুণ। আমার চাইছে 25 ছোলা কত দিনে খাবে, তাহলে 6 গুণন 25 ভাগ হচ্ছে 30, তাহলে 5 6 যেহেতু 30, 5 5 25, তার মানে 5টি। আনসার কয়টি হবে? 5টি। কথা কি বুঝেছি?
6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক। এইটা বেসিক্যালি সবগুলোই কাজে লাগতেছে, কোনো সমান নাই। এখানে আমাদের ডান পাশে কি রাখতে হবে, যে ওই কাজটি করতে পারবে কত ঘন্টা, তাহলে ওই যে দৈনিক কত ঘন্টা, এটা তার মানে এটাকে ডান পাশে রাখতে হবে, বাকিগুলো বাম পাশে। তাহলে আমরা 10 জন লোক, 10 জন কত দিনে, 7 দিনে, 7 দিনে কাজটি করে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, তাই না, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে আমরা কি করব, আমাদের এই ঐকিক নিয়মে আমাদের এই 14 জন 6 দিনে কত এই কাজটি করতে পারবে, এটা আমরা কিভাবে করে করব। প্রথম কথা হচ্ছে যে একজন লোক যদি কাজ করে, একজন লোক করলে কি দৈনিক বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা, ওই কাজটা যদি করতে পারে 14 জন লোকের, 14 জন লোক 10 জন লোক, 10 জন লোক যদি 6 ঘন্টা দৈনিক কাজ করতে হয়, তাহলে আমাদের তার চেয়ে যদি কম লোক নেই, তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা, বেশি ঘন্টা। তাহলে কম লোক নিলে বেশি ঘন্টা, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে গুণ হবে। ব্যস্তানুপাতিক সম্পর্কে কি হয়, গুণ হয়। তার মানে এই যে 10 থেকে 1 হইলে 6-এর সাথে আমাদের কি গুণ হবে বলেন তো, 6-এর সাথে আমাদের 10 গুণ হবে। আচ্ছা, 7 দিনে শেষ করতে চাইলে দৈনিক জয় ঘন্টা পরিশ্রম করতে হবে, দৈনিক জয় ঘন্টা যত ঘন্টা খাটতে হবে। আমি যদি একদিনে শেষ করতে চাই কাজটা, তাহলে কি দৈনিক কম ঘন্টা নাকি বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে, তাহলে দৈনিক বেশি ঘন্টা। তার মানে এটা কম হইলে এটা বেশি হবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটাও হবে 7 দিয়ে গুণ। এটা কি বুঝলাম, এটা কারা কারা বুঝছি আমি একটু জানতে চাই। এইটা কম হইলে ওটা বেশি হয়, এইটুক মাথা কি ধরে, কার কার ধরে এটা, যে 10 জন লোকের জায়গায় একজন লোক নিলে দৈনিক আমার বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা, যদি ওই কাজটা যদি আমাদের 7 দিনে শেষ করতে হয়, তাহলে দৈনিক কি বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা, দৈনিক বেশি ঘন্টা, কারণ একজন লোক করবে, তাহলে বেশি বেশি ঘন্টা কাজ করতে হবে। তাহলে একজন লোক হলে বেশি ঘন্টা, তার মানে এইটা কমলে ওইটা বাড়ে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে একের বেলা গুণ হয়। আচ্ছা, 7 দিনের জায়গায় একদিনে যদি শেষ করতে চাই কাজটা, তাহলে কি দৈনিক বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে নাকি কম ঘন্টা, বেশি ঘন্টা। তাহলে দিনের পরিমাণ কমলে ঘন্টা বাড়ে, তার মানে এটাও কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটাও 7 দিয়ে গুণ। এখানে যে দুটো গুণ হয়েছে, ডেফিনেটলি পরের দুটাতে এটা ভাগ হবে, এটা চিন্তা করার কিছু নেই। প্রথমটাতে গুণ হইলে পরেরটাতে ভাগ হবে, তার মানে আমাদের যেহেতু প্রথম দুইটাতে গুণ হয়েছে, তাহলে 14 আর 6 আসলে ভাগ হবে। 14 আর 6 ভাগ মানে নিচে থাকবে, নিচে গুণ আকারে থাকা মানে ভাগ। 6 6 কাটা, 7 কে 7, 7 দ্বিগুণে 14, তাহলে আমাদের দৈনিক হচ্ছে 5 ঘন্টা। 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। জলাধারকে একদিনে খালি করতে 4টি পাম্পের দৈনিক কত গুণ, একটি জলাধারকে মানে ওই জলাধারটাকেই, তো জলাধার তো আর বাড়ে নেই, তার মানে ওইটা নিয়ে কাজ নেই, 3টাই কাজ আসলে। দৈনিক কত ঘন্টা, তাহলে দৈনিক কত ঘন্টাকে আমাদেরকে ডানে রাখতে হবে, এটা ডানে রাখতে হবে। তাহলে 3টি পাম্প 2 দিনে খালি করতে দৈনিক 8 ঘন্টা কাজ করে, ঠিক আছে। তো এখন আমাদের একটি পাম্প যদি করি, একটি পাম্প, আমরা যদি একটি পাম্প দিয়ে যদি আমরা জলাধারটাকে খালি করতে চাই, তাহলে বলেন তো দৈনিক কি পাম্পটা বেশি চালাইতে হবে নাকি কম চালাইতে হবে, এটা আমাকে বলেন। মানে একটা পাম্প দিয়ে দৈনিক যত ঘন্টা চালাইলে একদিনে মানে আমাদের জলাধারটা খালি হবে, হ্যাঁ, মনে করেন ওখানে ট্যাঙ্কিটা খালি হবে, তাহলে 3টা পাম্পের জায়গায় একটা পাম্প নিলে দৈনিক কি বেশি ঘন্টা চালাইতে হবে না, তাহলে এটা কমলে এটা বাড়তেছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক না, তাহলে এই বেশি ঘন্টা চালাইতে হবে, বেশি ঘন্টা চালাইতে হবে দৈনিক। আচ্ছা, 2 দিনের জায়গায় যদি আমি একদিনে খালি করতে চাই, তাহলে আরো বেশি ঘন্টা চালাইতে হবে, আরো বেশি ঘন্টা চালাইতে হবে। কারণ কি, আমি 2 দিনে খালি করতে চাইলে দৈনিক যতক্ষণ চালায় রাখবো, একদিনে খালি করতে চাইলে তার চেয়ে বেশিক্ষণ চালায় রাখবো, তাহলে এটা কমলে এটা বাড়ে, তার মানে এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এটাও গুণ হবে। তাহলে এইটা যদি গুণ হয়, পরেরটাতে আমাদের চাইছে যেটাতে যে 4টি পাম্প ব্যবহার করব, হ্যাঁ, আমরা জলাধারটাকে একদিনে খালি করবো, এটা একদিনই আছে, একদিনে খালি করব,
তাহলে আমাদের কি বাকি দুইটা দিয়ে কি হবে, ভাগ হবে। 8 গুণন 3 গুণন 2 ভাগ 4 গুণন 1ই দিলাম। এটা 1 আর 1 তো মিল আছে, 1 দেওয়া না দেওয়া একই কথা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 দুগুণে 12, 12 হবে আমাদের অ্যান্সার। দুইজন টাইপিস্ট 2 মিনিটে 2টি পেজ টাইপ করতে পারে, তাহলে 6 মিনিটে 18টি টাইপিস্ট টাইপ করতে কতজন টাইপিস্টের প্রয়োজন? কতজন টাইপিস্ট চাইছে, তার মানে 2 জন টাইপিস্ট এইটা ডানে থাকবে। তাহলে 2 মিনিটে 2 পেজ টাইপ করে 2 জন। তাহলে 1 মিনিটে যদি ওই 2 পেজ টাইপ করতে হয়, তাহলে কি টাইপিস্ট কি বেশি জন লাগবে নাকি কম জন লাগবে? 2 মিনিটের জায়গায় যদি 1 মিনিটে টাইপ করতে হয় ওই 2টা পেজ, তাহলে কি টাইপিস্ট কি 2 জন লাগবে নাকি বেশি জন লাগবে? 2 এর জায়গায় যদি 1 মিনিটে আমি যদি শেষ করতে চাই তাহলে বেশি জন লাগবে, মানে ব্যস্তানুপাতিক। তারপরে আমি কম সময়ে শেষ করতে চাইলে বেশি জন লাগবে, তার মানে ব্যস্তানুপাতিক। কম হইলে বেশি যদি হয় ব্যস্তানুপাতিক, মানে 2 গুণন 2 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন খুব খুব মজার ব্যাপার। এখন ব্যাপারটা হইলো এরকম, 2টা পেজ আমরা টাইপ করছি। আমরা যদি 1 মিনিটে 2টা পেজ টাইপ করি তাহলে 2 জন দরকার হয়েছে। আচ্ছা, মানে 2 মিনিটে 2 জন। এখন যদি আমরা যে 2টা পেজ না টাইপ করে একটা পেজ টাইপ করতাম, তাহলে কি আমাদের কম জন লাগতো নাকি বেশি জন লাগতো? সমান সময় যদি টাইপ যদি আমি করতে চাই, যদি 2টা পেজের জায়গায় একটা পেজ টাইপ করতাম, তাহলে কি কম জন লাগতো না বেশি জন? যদি 2টা পেজ টাইপ করে সেজন্য 2 জন টাইপিস্টের দরকার। তা 2 মিনিটের জায়গায় 1 মিনিটে টাইপ করতে হবে। এখন 2 মিনিট আমি দিব না টাইম, 1 মিনিটে। তাহলে 2টা টাইপিস্টের কি কম টাইপিস্ট নিলে হবে নাকি বেশি টাইপিস্ট লাগবে? এটা তো কমন সেন্স, বেশি টাইপিস্ট লাগবে। তাহলে বেশি হলে কি গুণ হবে না? এই যে 2 গুণন 2 গুণ হয়ে গেল। যে 2টা পেজের জায়গায় যদি একটা পেজ টাইপ করতে হয় তাহলে অবশ্যই কি কম লাগবে, কম হলে কি ভাগ হবে। মানে এটা কমাইছি তাহলে ওইটাও কম লাগতেছে, তার মানে কি ভাগ হবে। এখন কথা হচ্ছে, আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন, এই যে মিনিটের বেলা এই যে 1-এর এই মিনিটটা এখানে কিন্তু গুণ আকারে গেছে, এই যে এই জিনিসটা এখানে গুণ আকারে গেছে। তার মানে এইটা যেহেতু এখানে গুণ আকারে গেছে, এখানে যা লিখবো 6 মিনিট, তাহলে এখানে এটা ভাগ আকারে যাবে। তাহলে 2 গুণন 2, 2 ভাগ হচ্ছে ভাগ আকারে, মানে নিচে গুণ আকারে। আর এই পেজটা যেহেতু এখানে ভাগ আকারে গেছে, কত পেজ আছে? 18 পেজ। তাহলে 18 পেজ টাইপ করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে যেহেতু ভাগ আকারে গেছে, এটা এখানে 18টা গুণ আকারে যাবে। মানে এইখানে যেটা ভাগে গেছে এই জায়গায় সেটা গুণে যাবে, এই জায়গায় যেটা গুণে গেছে ওই জায়গায় সেটা ভাগে যাবে। বিষয়টা এরকম। তাহলে আর কোনো চিন্তা নেই। 18কে মানে 6 কে 6, 3 6 18, 3 দুগুণে 6। বুঝেছেন? ক্লিয়ার? 8 জন লোক একদিনে 20টি চেয়ার বানাতে পারলে কত সময় লাগবে? আচ্ছা, সময় চাইছে। তাহলে 8 জন লোক 20টি চেয়ার বানাতে আমাদের আসলে কতদিন লাগতেছে? একদিন লাগতেছে, একদিনে বানাতে পারে। 8 জন লোক 20টি চেয়ার বানাতে একদিন সময় লাগে। কারণ কত সময় চাইছে, যেহেতু সময় চাইছে তাই এটাকে ডান পাশে দিতে হবে। তাহলে 1 জন লোকের ওই 20টা চেয়ার বানাইতে বেশি দিন সময় লাগবে, তাহলে 1 গুণন 8 হবে। আবার 20টা চেয়ারের জায়গায় যদি একটা চেয়ার বানাইতে হতো তাহলে কি সময় বেশি লাগতো না কম লাগতো? তাহলে এটা কম হইলে, চেয়ারের পরিমাণ কম হইলে তো সময় কমই লাগতো। তাহলে সময় কম লাগতো মানে কি সমানুপাতিক সম্পর্ক, তাহলে 20 দিয়ে ভাগ হবে। এটা কারা কারা বুঝছি? এটা একটু আমি জানতে চাই, এটা কারা কারা বুঝছি? এটা কারা কারা বুঝতে পারছি? 8 জন লোকের জায়গায় যদি 1 জন লোককে ওই 20টা চেয়ার তৈরি করতে হতো তাহলে বেশি দিন লাগতো। কারণ 8 জন আছে, তার মধ্যে একজনই ওইটা যদি তৈরি করতে হয় তাহলে বেশি দিন লাগবে, তাই দিন বেশি গেছে। তাই এটা ব্যস্তানুপাতিক। এটা কম হইলে আমাদের আসলে দিন বেড়ে যাবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু চেয়ার যদি 8টার জায়গায় আমার বানাইতে হয় 1টা, তাহলে কি দিন বেশি লাগবে না কম লাগবে? কম দিনেই শেষ হয়ে যাবে। তাহলে এটা কম হইলে এটাও কমবে, তাই এটা সমানুপাতিক। তার মানে এই জায়গার 20টা, এই যে এইটা আছে সমানুপাতিক সম্পর্কে, এই যে এই 20টা এখানে আছে, আর এই জিনিসটা এই 8টা এখানে গুণ আকারে আছে। তার মানে 8-এর এই জায়গায় যেই জিনিসটা আসবে কতজন? বা 16 জন। তাহলে 16 জন যে আছে এখানে, যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে 16টা হয়ে যাবে ভাগ আকারে। আবার 16 জন লোক 40টি চেয়ার, তাহলে আর চিন্তা করারই দরকার নেই, যেহেতু 20টা ভাগ আকারে আছে, এখানে 40টা গুণ আকারে যাবে। তার মানে 20কে 20, 20 দুগুণে 40, 8কে 8, 8 দুগুণে 16, 2 2 কাটা, সবই তো কাটাকাটি। একদিন লাগবে, সময় লাগবে একদিন। 7-এর 1 অংশ কাজ করতে পারে, তাহলে 7-এর জায়গায় যদি 1 জন লোক হয়
একজন লোক হইলে আমাদের কাজ কি কমে যাবে, মানে 7 জন লোক যেই কাজটা করবে একজন লোক তার চেয়ে কম কাজ করবে, তাহলে কম কাজ করলে কি হবে, তাহলে ভাগ হবে, ভাগ মানে নিচে গুণ আকারে থাকা। আচ্ছা, একদিনই তো দেওয়াই আছে, তাহলে এটা একদিনই থাকলো এত অংশ কাজ। এখন কোশ্চেনটা হচ্ছে 7 দিনে একজন লোক, এই একজন লোক 7 দিনে কত কাজ করতে পারবে, 7 দিনে, তাহলে একদিনের জায়গায় 7 দিন মানে বেশি কাজ করতে পারবে, তাহলে ইন্টু হবে 7, তার মানে কত আসতেছে, তাহলে 1/7 অংশ। এখন তো কোশ্চেন কিনা, বুদ্ধি খাটানো খুব জরুরি। বলছে যে দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে কতটি বাক্স বানাতে পারবে। দেখেন এটা 4 ধাপের, এটা 4টার অঙ্ক, কিন্তু এটাও আমরা 3 লাইনেই করব, এটাও আমরা 3 লাইনেই করব। দৈনিক এটাকে ইচ্ছা করলে এক এক করলে এটা 8 লাইন হবে, লাইন বানানোর দরকার নাই, লাইন বাড়ালে কি হবে, কনফিউশন বাড়বে। দৈনিক 9 ঘন্টা করে 5 জন শ্রমিক, 5 জন 3 দিনে কয়টি বানাতে পারে, 9টি বাক্স বানাতে পারে, 9টি বাক্স বানাতে পারে, 9টি বাক্স। এখন আমরা চলে আসব দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা, আমরা এখন দেখব দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে। এটা শর্টকাট না, শর্টকাটের জন্য আপনাকে সমানুপাতিক নাকি প্রস্থানুপাতিক বুঝতে হবে। এরা চোখ বন্ধ করে শর্টকাট নাই, এটা শর্টকাট আপনাকে বুঝতে হবে, সমানুপাতিক নাকি প্রস্থানুপাতিক এটা বুঝতে হবে, এতটুকু বুঝতে হবে যে 9 ঘন্টা দৈনিক পরিশ্রম করলে যদি 9টা বাক্স তৈরি হয়, 1 ঘন্টা দৈনিক পরিশ্রম করলে বেশি বাক্স তৈরি হবে নাকি কম বাক্স, আগে এটা বুঝতে হবে। বলেন, বেশি বাক্স তৈরি হবে নাকি কম বাক্স? 9টার জায়গায় যদি একটা নেই তাহলে বেশি বাক্স তৈরি হবে নাকি কম বাক্স? 9 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা নেই, বেশি নাকি কম, এটুকু বুঝতে হবে। এই ঘন্টা কমে গেল, তাহলে বাক্স কি কমবে নাকি বাড়বে? দৈনিক 9 ঘন্টার জায়গায় দৈনিক যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে বাক্স কি কম তৈরি হবে নাকি বেশি তৈরি হবে? 9 ঘন্টা পরিশ্রম করলে 6টা বাক্স হবে, দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে কম বাক্স তৈরি হবে। এইটুকু তো কমন সেন্স নাকি? কমন সেন্স না? এই কমন সেন্সটা থাকতে হবে যে 9 ঘন্টা দৈনিক পরিশ্রম করতেছি, 6টা বাক্স তৈরি হবে, দৈনিক 1 ঘন্টা করলে কি কম বাক্স তৈরি হবে, কম হইলে কম, তার মানে সমানুপাতিক সম্পর্ক, তাহলে 9 এর নিচে আমাদের 9 দিয়ে ভাগ হবে। এইটা যেহেতু ভাগ হয়েছে, মানে এইটার একটা শর্টকাট যদি আপনি আমাকে বলেন যে এমসিকিউ এর ক্ষেত্রে এটা শর্টকাট কি, এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাট এইটা, আপনাকে আমি বলি এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাট কি, তো আমি বলে দিই এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাটটা এটা। যখনই আমি নিচে 9 দিলাম, নিচে কেন 9 দিলাম, কারণ সমানুপাতিক সম্পর্ক, কারণ দৈনিক যদি 1 ঘন্টা পরিশ্রম করে তাহলে কম বাক্স তৈরি হবে, তাহলে এটা 9 দিয়ে ভাগ হয়েছে। এইটা যখনই 9 দিয়ে ভাগ হয়েছে, দৈনিক এখানে তো আরেকটা মান দেওয়া আছে, এই যে 10, এইটা আসলে এখানে গুণ হয়ে যাবে। আমি যদি এমসিকিউ এর কথা বলি তাহলে আপনার আর মানে আরেকটা এগুলো তো লাইন দেখাইতে হচ্ছে না, আমি এইভাবে করে চিন্তা করতে পারবো। আচ্ছা, এরপরে 5 জন লোক যদি 9টা বাক্স তৈরি করে, একজন লোক কম বাক্স তৈরি করবে নাকি বেশি বাক্স? 5 জন লোক যদি 9টা বাক্স তৈরি করে, একজন লোক কি বেশি বাক্স তৈরি করবে না, একজন লোক কম বাক্স তৈরি করবে। 5 জন লোক 6টা বাক্স তৈরি করবে, একজন লোক কম বাক্স, তাহলে এখানে জন কমছে, তাহলে বাক্সও কমছে, তার মানে সমানুপাতিক। সমানুপাতিক হলে নিচে ভাগ হবে, মানে ভাগ হবে, ভাগ হবে মানে নিচে গুণ আকারে থাকবে। তাহলে কয়টা, এই যে 5 জন, তাহলে নিচে ভাগ হইলো। তার মানে এখানে দেখেন, এইখানে যেহেতু 5 জনের কথা বলা হয়েছে, এই 5 জনের জায়গায় আমার লাগবে কয়জন, 8 জন। এইখানে যদি 5 হয় তাহলে উপরে আসবে 8 গুণ, কারণ 8 জনেরটা আমাকে বের করতে হবে, বুঝেন এটা এরকম। আচ্ছা, 3 দিনে যদি 9টা বাক্স তৈরি হয়, তাহলে একদিনে কি বেশি বাক্স তৈরি হবে নাকি কম বাক্স? 3 দিনে 9টা বাক্স তৈরি হয়েছে, একদিনে কম বাক্স তৈরি হবে, তাহলে এইটাও ভাগ হবে, কম দিন হইলে কম বাক্স। তাহলে এইটা যদি আমাদের কম হয়, কত দিন লাগছে আমাদের, 6 দিন, তাহলে এটা গুণ হয়ে যাবে। এইটা আপনি কাটাকাটি করলেই আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা লিখিত নিয়মের স্বার্থে আমরা দুইটা নিয়ম বাড়াচ্ছি, 2টা লাইন বাড়াচ্ছি। এই যে 9 9 কাটা গেল, তাহলে 8 দুগুণে 16 দুগুণে 32, তাই না? 32, এটা অ্যান্সার হবে 32টা। এটা কাহিনী হচ্ছে এটা, এটা কাহিনী হচ্ছে এরকম, মানে যেইটারটা নিচে ভাগ দিব, অপরটা যেটা আছে ওটা গুণ দিব। কোনো জায়গায় যদি একটা উপরে গুণ দেই তাহলে অপরটা নিচেরটা ভাগ হবে, কাহিনীটা এরকম। তো কিন্তু আমরা যদি এখন আমরা লিখিত নিয়মটা বলি, লিখিত নিয়মে আমাদেরকে এক এক করে করতেছি। এক এক করে কিভাবে করতেছি, যে 9 ঘন্টা 9টা বাক্স, 1 ঘন্টায় কম বাক্স, তাহলে নিচে 9। 5 জন 6টা বাক্স তৈরি করবে, একজন তার চেয়ে কম বাক্স তৈরি করবে, তাহলে কম হইলে কম মানে নিচে
নিচে ভাগ ভাগ চলে যাচ্ছে, ভাগ মানে নিচে গুণ। 3 দিনে জয়টা বাক্স তৈরি হবে, একদিনে তার চেয়ে কম বাক্স তৈরি হবে, তাহলে নিচে 3। তাহলে এখন আমরা চলে যাব যে দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে 8 জন, 8 জন কত দিনে? 6 দিনে। কয়টি? তাহলে এগুলা যেহেতু সব ভাগ গেছে, পরেরটা আর আমাদের চিন্তা করারও দরকার নাই, পরের এই মান সবগুলোই গুণ যাবে। 10 গুণন 6 গুণন 8 গুণন 6, তার মানে 3 ওকে 3, 3 দুগুণে 6, 5 একে 5, 5 দুগুণে 10, 9 9 কাটা, 8 দুগুণে 16, দুগুণে 32টি বাক্স তৈরি হবে। ক্লিয়ার? বুঝেছি? আমরা এমসিকিউ এর জন্য একটু দিই, কত দিনে, কত দিনে, কত দিনে চাইছে, তারপরে 10 দিনেটা ডানে থাকবে। দেখেন দৈনিক কথাটা লিখি, দৈনিক 18 ঘন্টা, 9টি মেশিন, 2800 লিটার কত দিনে, কত দিনে উত্তোলন করে? 10 দিনে, 10 দিনে উত্তোলন করে। তো আমরা প্রথমত চিন্তা করবো এইভাবে যে দৈনিক, দৈনিক 1 ঘন্টা, তাহলে দৈনিক 1 ঘন্টা যদি চলে, দৈনিক 1 ঘন্টা যদি মেশিন চলে, তাহলে 10 দিনের জায়গায় কম দিন সময় লাগবে নাকি বেশি দিন? আমাকে এটা বলে। দৈনিক যদি 18 ঘন্টা চলে তাহলে 10 দিনে উত্তোলন সম্ভব, তাহলে দৈনিক যদি 1 ঘন্টা চলে তাহলে বেশি দিন সময় লাগবে নাকি কম দিন? বলেন। দৈনিক 18 ঘন্টা পরিশ্রম করলে, দৈনিক 18 ঘন্টা যদি মেশিনটা চলে, তাহলে যদি 10 দিনে শেষ হয়, দৈনিক 1 ঘন্টা চললে কি কম দিনেই পানি উঠে যাবে? পানি কি কম দিনেই উঠে যাবে, না বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে। তার মানে বেশি দিন যেহেতু লাগবে, তাহলে 10 গুণন হচ্ছে 18, 10 গুণন হচ্ছে 14, তাহলে 14 যদি গুণ হয়, তাহলে এখানে দৈনিক কত ঘন্টা বলছে? 18 ঘন্টা, তাহলে 18 দিয়ে ভাগ করে দিব। মানে এইটার কাহিনী আমাদের শেষ, মানে এইটার কাহিনী আমরা প্রথমে ওইটার একের সময় আমি শেষ করে দিতে পারি যদি এমসিকিউ হয়, বুঝছেন? আচ্ছা, 9টা পাম্প যদি কাজ করে, তাহলে যত দিনে শেষ হবে, একটি পাম্প কাজ করলে কম দিনে শেষ হবে নাকি বেশি দিনে? একটা পাম্পকে বেশি দিন, একটা পাম্প যদি ওই এত লিটার তুলতে চায় তাহলে বেশি দিন সময় লাগবে, তাহলে একটা পাম্পে বেশি দিন মানে কি? বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে উপরে যেহেতু গুণ গেছে, আমাদের একটা পাম্পের জায়গায় বলছে 8টা পাম্প, এই যে এখানে অ্যান্সারে বলছে 8টা পাম্প, তাহলে এখানে 8টি পাম্পে এখানে নিচে ভাগ হবে। 2800 লিটার, 2800 লিটার যদি 10 দিনে তুলে, তাহলে 1 লিটার তুললে কম দিন সময় লাগবে নাকি বেশি দিন? 2800 জায়গায় যদি 1 লিটার হয় তাহলে কম সময় লাগবে, কম লিটার তুললে কম দিন সময় লাগবে, তাহলে কম হইলে এটা কি হবে? ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, সমানুপাতিক হলে একের বেলা কি হয়? ভাগ। তারপর আমাকে তুলতে হবে কত লিটার? 3200 লিটার, তাহলে এটা হয়ে যাবে উপরে গুণ। তাহলে এইটার বেলা জাস্ট আমাদের সমানুপাতিক সম্পর্ক, বাকি দুইটা ব্যস্তানুপাতিক। তাহলে এইটা কি না বুঝে করা পসিবল নাকি? বুঝেই করতে হবে, না বুঝে এটা কখনোই করা পসিবল না। হ্যাঁ, 8 কে 8, 4 8 32, তাহলে 400, 0 0 কাটা, 0 0 কাটা, 4 ওকে 4, 4 7 28, 2 দিলে এখানে 5, 7 ওকে 7, 7 দুগুণে 14, সব মিলে কত? 5 দুগুণে 10 আসতেছে, 10 দিন। এরকমের অঙ্ক দেখবেন 6 জন ছাত্র 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে পারে, তবে একজন ছাত্র 1টি পৃষ্ঠা লিখতে কত সময় লাগে? তো এই ধরনের অঙ্কে সাধারণত এইখানকার অপশনটাই অ্যান্সার থাকে, সাধারণত এই অপশনটাই অ্যান্সারে থাকে। তো আপনি বুঝে যদি করতে চান তাহলে বিষয়টা এরকম, তাহলে একজন লিখবে, একজন যদি 6 পৃষ্ঠা লিখতে চায় তার চেয়ে বেশি মিনিট সময় লাগবে, তাহলে 6 গুণন 6 হবে 6 মিনিটে। আবার 6 পৃষ্ঠার জায়গায় যদি 1 পৃষ্ঠা লিখতে চায় তাহলে কম সময় লাগবে, তাহলে 6 দিয়ে ভাগ হবে, তাহলে 6 6 কাটা, আমাদের 6 মিনিটই সময় লাগবে। আমি আপনাদেরকে বলছিলাম এখানে যেই মানটা দেওয়া থাকে, এখানে যত মান দেওয়া থাকে তত মানই আসলে অ্যান্সারে আসে। হ্যাঁ, যেমন 7টি মাকড়সা 7 দিনে 7টি জাল তৈরি করতে পারে, তাহলে একটি মাকড়সা কত দিনে 1টি জাল তৈরি করতে পারবে? অ্যান্সার হচ্ছে 7 দিনেই হবে। তো সাধারণত এইখানের দিনটারটা চেঞ্জ হয় না, এটা আপনি আলাদা আলাদা করে ভাগ করলেও বুঝতে পারবেন। 7টি মাকড়সা 7টি জাল তৈরি করতে 7 দিন সময় লাগছে, 7 দিন সময় লেগেছে। তাহলে একটা মাকড়সার
60টি মাকড়সা। 60টা মাকড়সার জায়গায় যদি আমি একটি মাকড়সার কথা বলি, একটা মাকড়সার ওই 60টা জাল তৈরি করতে বেশি দিন সময় লাগবে, তার মানে 7 × 7 হবে। আর 60টা মাকড়সার জালের জায়গায় যদি একটা মাকড়সার জাল তৈরি করতে হয় তাহলে কম দিন সময় লাগবে, তাহলে ভাগ হবে 7। এটা তো আলটিমেটলি 7 দিনই সময় লাগবে। এগুলো কি বোঝা যাচ্ছে? বিষয়টা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? 33তম BCS এ আসছে, খুবই বিখ্যাত একটা কোশ্চেন, যে 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগে। তাহলে 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন সময় লাগতেছে। আচ্ছা, 5 জনের জায়গায় যদি একজন তাঁতি যদি আসে তাহলে ওই 5টা পোশাক তৈরি করতে বেশি দিন সময় লাগবে, তাহলে 5 × 5 হবে। আবার 5টা পোশাকের জায়গায় যদি একটা পোশাক তৈরি করতে হয় তাহলে কম দিন সময় লাগবে, তাহলে ভাগ হবে। তাহলে একজনের একটা পোশাক তৈরি করতে এটা ভাগ হয়ে গেল, তাহলে কাটাকাটি করলে এখানে 5ই আসতেছে। তাহলে একজন তাঁতির একটি পোশাক তৈরি করতে ওই 5 দিনই সময় লাগে। এই যে 5 5 কাটা গেল, 5 থাকে, তাহলে 5 দিন সময় লাগবে। এইবার একের জায়গায় যদি আমি বলি 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? তো ওই একই কথা, 5-এর সাথে 7 গুণ যাবে, আবার 7 দিয়ে ভাগ হবে। কেন? এইখানে একটা গুণ গেছে, একটা ভাগ গেছে, তাহলে এখানে যেটা গুণ গেছে সেটা হবে ভাগ, এখানে যেটা ভাগ গেছে এটা হবে গুণ। 7 7 কাটা, ওই 5 দিনই আমাদের অ্যান্সার হবে। তো আমি বলতেছিলাম এই ধরনের অঙ্কে আপনাদের মানের চেঞ্জ হয় না, সাধারণত এই মানগুলা সেম মানই আসলে অ্যান্সার থাকে। বুঝা গেছে? এই যে 5 দিন যে আছে, 5 দিনেই অ্যান্সার। 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, 5 জন লোক 5টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে? ওই 7 দিনই সময় লাগবে। এটা মানটা আসলে পরিবর্তন হয় না। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? একটি বিড়ালের কথা যদি আসি, তাহলে একটা বিড়ালের 5টা ওই 5টা ইঁদুর ধরতে তাহলে কি বেশি সময় লাগবে? তাহলে গুণ হবে, তাহলে এই ইয়াটা গুণ হয়ে যাবে, এই যে এটা 5 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটি বিড়াল, এইবার যদি আমি বলি একটি ইঁদুর যদি ধরতে হয়, তাহলে 5টা ইঁদুরের জায়গায় যদি একটা ইঁদুর ধরতে হয় তাহলে কম সময় লাগবে, তাহলে 5 দিয়ে ভাগ হবে, এটা 5 দিয়ে ভাগ হবে, এই আর কি কাহিনী। তাহলে এটা গেল। এখন 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? তাহলে এখন এই যে একে যখন আসছি, এই 5টা হয়ে গেছিল গুণ আকারে, তাহলে এখানে 100তে যাওয়ার সময় কি ভাগ হয়ে যাবে। তাহলে 5 × 5 ভাগ 5 ছিল, যেহেতু এই 5টা গুণ আকারে ছিল উপরে, তাহলে এখানে 100টা ভাগ হবে। আবার এই 5টা যেহেতু এখানে ভাগ আকারে ছিল, তাহলে এখানে 100টা গুণ হবে। তো আলটিমেটলি 100 100 কাটা 5 5 কাটা 5 হবে আমাদের অ্যান্সার, আগের মতোই। দেখেন, ভালো করে মনোযোগ দেন, এই অঙ্কগুলা ভালো করে মনোযোগ দেন। বলছে 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, তাহলে 11 জন পুরুষ ও 27 জন বালকের কাজটি করতে কতদিন সময় লাগবে? 3 জন পুরুষ এবং 9 জন বালক কাজটা 60 দিনে করে। দেখেন, 3 জন পুরুষ বা 9 জন বালক, এই কথা কি বোঝা গেছে? 3 জন পুরুষ বা 9 জন বালক মানে কি? মানে এই কথার অর্থ হইল 3 জন পুরুষ যা কাজ করে 9 জন বালকও সেম কাজ করে। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে 3 জন পুরুষের কাজ সমান হচ্ছে 9 জন বালকের কাজ। 3 জন পুরুষ এবং 9 জন বালকের কাজটা হচ্ছে সমান। তো এখন কথা হইলো, এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা দেখেন 3 জন পুরুষ যদি 9 জন বালকের সমান হয়, এখন আমরা যেই কাজটা করতে পারি, এই যে এখানে যতজন পুরুষ আছে এই পুরুষের সংখ্যাকে আমরা বালকে কনভার্ট করতে পারি, অথবা যতজন বালক আছে বালককে আমরা পুরুষে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে করে? রিলেশন হচ্ছে এইটা যে 3 জন পুরুষ আর 9 জন বালক হচ্ছে সেম, কারণ 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করে, মানে 3 জন পুরুষও 60 দিনে করতে পারে, আবার 9 জন বালকও 60 দিনে করতে পারে। তো যে কোনো একটাতে কনভার্ট করে নিতে হবে, এখানকার যে কোনো এই যে 11 জন পুরুষকে বা 27 জন বালককে যে কোনো একটাকে আমরা কনভার্ট করে ফেলতে পারি।
তো কনভার্ট করার বিষয়টা আমরা এইভাবে করে করতে পারি যে প্রতি 3 জন পুরুষ মানে 9 জন বালক, প্রতি একজন পুরুষ মানে অ্যাকচুয়ালি মানে এটা এইভাবে করে যদি বলি 3 জন পুরুষ মানে 9 জন বালক, এটা মানে হচ্ছে একজন পুরুষ মানে মানে প্রায় 3 জন বালক করে, 3 জন বালক। তাহলে আমাদের এখানে পুরুষ আছে 11 জন, তাহলে 11 জন পুরুষ মানে তাহলে 3 গুণন 11 মানে 33 জন বালক। 11 জন পুরুষ মানে আসলে 33 জন বালক। তো এইটা হওয়ার পরে আমাদের যেই কাজটা করতে হবে, এই 11 জন পুরুষ মানে আমাদের অ্যাকচুয়ালি 33 জন বালক। তো 11 জন পুরুষের জায়গায় 33 জন বালক যদি আমি বসাই দিই, তাহলে এইখানে 11 জন পুরুষের জায়গায় 33 জন বালক, আবার আছে 27 জন বালক। তাহলে 33 আর 27 যোগ করলে 33 যোগ 27 যোগ করলে 60 জন, 60 জন বালক আমাদের আসতেছে। তার মানে কোশ্চেনটা হচ্ছে আমাদের এরকম যে 9 জন বালক একটা কাজ যদি 60 দিনে করে, 9 জন বালক যদি একটা কাজ 60 দিনে করে, 60 দিনে করে, তাহলে 60 জন বালক এই কাজটা কত দিনে করবে? অ্যান্সার কত দিনে হবে? তো ওই যে 9 জন বালক করে 60 দিনে, একজন করবে হচ্ছে 60 গুণন 9 আর 60 জন করবে ভাগ 60, মানে অ্যাকচুয়ালি 9 দিনে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়ালি 9 দিনে, অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে 9 দিনে। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের লিখিত নিয়মে করার সিস্টেম। এই অঙ্কটা আরেকবার বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নেই, অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, কিন্তু এটার একটা শর্টকাটে করার সিস্টেম আছে। এই অঙ্কটাকে আপনি শর্টকাটেও করতে পারবেন, এই অঙ্কটাকে শর্টকাটে করার সিস্টেম আছে। তো শর্টকাটটা কি? শর্টকাটটাও বলে দেই। শর্টকাটটা হইল প্রথমটাতে বাস থাকবে, পরেরটাতে ও থাকবে। এই ক্ষেত্রে কতদিন সময় লাগবে? সময় কতদিন লাগবে এটা সমান, হ্যাঁ, প্রথমে যে মান 3টা আছে 3, 9 এবং 60, এই 3টা গুণ হবে 3 গুণন 9 গুণন 60, 3 গুণন 9 গুণন 60 প্রথমে গুণ হবে উপরে। নিচে ভাগাকার থাকবে প্রথমের পুরুষের সাথে দ্বিতীয়র বালক গুণ হবে 3 গুণন, এখানে বালক আছে 27 প্লাস প্রথমটার বালকের সাথে পরেরটার পুরুষ গুণ হবে। এটা কি বোঝা গেছে? 3 গুণন 9 গুণন 60 ভাগ 3 9 27, 3 7 21, 3 2 6 আর 2 হচ্ছে 8 প্লাস 99, তাহলে 3 গুণন 9 গুণন 60 ভাগ 180, তাহলে 3 3 কাটা, এখানে আসবে 9। মানে বেসিকটা ভালো করে কিভাবে বুঝবেন, আমি আগে বেসিকটা বোঝানোর চেষ্টা করে দেই, কারণ আপনাদের এই বেসিকটা জানা দরকার, বেসিকটা অবশ্যই জানতে হবে। ভালো করে খেয়াল করেন, 3 জন পুরুষ বা 9 জন বালক, 5 জন বালক, মানে 3 জন পুরুষ যেই কাজটা করে 5 জন বালকও সেম কাজটা করে, এটা আগে বুঝতে হবে। এটা ভালো করে বুঝেন, 3 জন পুরুষ যেই কাজটা করে 5 জন বালকও সেম কাজটা করতে পারে। 3 জন পুরুষের কাজ আর 5 জন বালকের কাজের মধ্যে কোনো তফাৎ নাই। মানে আমি বলতে পারি 3 জন পুরুষ একটা কাজ 20 দিনে করে, এটা যেমন সত্য, 5 জন বালক একটি কাজ 20 দিনে করে, এটাও সত্য। মানে দুইটা জিনিসই সত্য, মানে দুইজনেরই জিনিসটাই সেম। 3 জন পুরুষ 20 দিনে করে, এটা যেমন সত্য কথা, 5 জন বালকও 20 দিনে করে, এটাও সত্য কথা। যে কোনো একটাকে লিখতে পারি আমরা, কিন্তু এখান থেকে আমরা একটা রিলেশন পাই যে 3 জন পুরুষ আর 5 জন বালক সেম, এই রিলেশনটা আমরা পাচ্ছি এখান থেকে। এইটা কি ক্লিয়ার? এই কথা বুঝছি? মানে প্রথম লাইনটা কি ক্লিয়ার? প্রথম লাইনটা আমি কি বুঝছি এখান থেকে, এটা কি ক্লিয়ার হয়েছে? যে 3 জন পুরুষ যেই কাজটা করে 5 জন বালকও সেম কাজটা করে, এটা মানে হচ্ছে 3 জন পুরুষের কাজ আর 5 জন বালকের কাজটা সেম। 3 জন পুরুষ আর 5 জন বালক আলাদা কিছু না, সেম। বুঝছেন? ক্লিয়ার? এখন কথা হইল এই রিলেশনটা থেকে আমরা তো পাচ্ছি যে 3 জন পুরুষ করে 20 দিনে, একজন কত, এতজন কত, কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে যেটা বের করতে দিছে সেটাতে 4 জন পুরুষ আছে এবং 10 জন বালক আছে। এখন পুরুষ আর বালক দুটাই আছে, সমস্যা তো এই জায়গায়, পুরুষ আর বালক দুটাই আছে, মানে যে মানটা বের করতে বলছে।
এখন দুইটা থেকে আমি কেমনে বের করবো? আমি যে কোনো একটা নিলাম, মনে করেন যে 3 জন পুরুষ করে 20 দিনে, অথবা 5 জন বালক করে 20 দিনে, কিন্তু এখানে তো দুইটাই আছে। এখন এই দুইটাকে আমরা একটা বানাবো। কিভাবে একটা বানাবো? সেই একটা বানানোর সিস্টেমটা হচ্ছে উপরের রিলেশনটা, যে 3 জন পুরুষ সমান যে 5 জন বালক, সেই রিলেশন থেকে হয় 4 জন পুরুষকে বালকে কনভার্ট করব, অথবা 10 জন বালককে পুরুষে কনভার্ট করব, যে কোনো একটা কাজ করব। এটাই হচ্ছে বেসিক। যদি আমরা একটাতে কনভার্ট করে ফেলতে পারি, যদি এইটা সমান সামথিং কিছু জন বালক হয়, তাহলে বালকের সংখ্যা, এই পুরুষ মানে কতজন বালক, তার সাথে তো 10 জন বালক আছে, তো অতজন বালক কত দিনে করবে, অথবা এতজন বালক মানে কতজন পুরুষ, সেটা যদি বের করতে পারি, তো এই পুরুষের সাথে এই পুরুষটা যোগ করে দিলাম, তাহলে অতজন পুরুষ কত দিনে করবে, সেটা করতে পারবো আমরা। বুঝা গেছে? বুঝছেন? ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে কোশ্চেন। এখন দেখেন, ভালো করে দেখেন, মুখে মুখে করা যায়, বেসিকটাও মুখে মুখে করা যায়। কিরকম? দেখেন, 5 জন বালক মানে কি? 5 জন বালক মানে 3 জন পুরুষ না? ভালো করে দেখেন, 5 জন বালক ইকুয়াল কি 3 জন পুরুষ না? আমার কি এখানে 10 জন বালক আছে না? তাহলে 10 জন বালক মানে কতজন পুরুষ? মুখে মুখে বলেন তো, মুখে মুখে বলেন। 5 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, তাহলে এইখানকার 10 জন বালককে আমি যদি পুরুষে কনভার্ট করি, কতজন পুরুষ হবে? ভালো করে বলেন দেখি। 5 জন বালক মানে 5 জন বালক মানে যদি 3 জন পুরুষ হয়, 3 জন পুরুষ হয়, তাহলে 10 জন বালক মানে কতজন পুরুষ হবে? 5 এর দ্বিগুণ 10, 10 জন বালক মানে কি 6 জন পুরুষ হবে না? 6 জন পুরুষ হবে, তাই তো? 6 জন পুরুষ। তার মানে 10 জন বালকের জায়গায় আমি কি 6 জন পুরুষ বসাইতে পারি? মানে এই জায়গায় 6 জন পুরুষ বসাইতে পারি। আর এখানে তো পুরুষ আছে আগে থেকে, কি 4 জন পুরুষ, তাহলে 10, 4 আর 6 মিলে কি মোট 10 জন পুরুষের কথা জিজ্ঞেস করতেছে। 10 জন পুরুষ কত দিনে করবে? কোশ্চেনটা এখন আমরা একটু বিবেচনা করি। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে 3 জন পুরুষ করে 20 দিনে, মানে কোশ্চেনটা দেখেন, এখন 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে 10 জন পুরুষ করবে কত দিনে? কোশ্চেন হচ্ছে এটা। তাহলে আমরা কি জানি? প্রথম দুইটা তো গুণ হবে, 20 গুণন 3, আর 10 জন করবে ভাগ 10, কাটাকাটি করলে 3 দুগুণে 6 দিনে। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাকে বলেন, বুঝছেন? বুঝলাম কি? মানে আমাদের 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে আমাদের টোটাল কতজন পুরুষ আছে? ওইখানে 6 জন আর এখানে 4 জন, 10 জন পুরুষ করবে কত দিনে? 6 জন স্ত্রীলোক বা 8 জন বালক 12 দিনে করে, তার মানে 8 জন বালক যা কথা, 6 জন স্ত্রীলোক তাই কথা। ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানেও কিন্তু আমরা খুব সুন্দর কনভার্ট করতে পারি। এই যে 6 জন স্ত্রীলোক সমান হচ্ছে 8 জন বালক, তাহলে 3 জন স্ত্রীলোক মানে কতজন বালক? এটা খুব সহজে, 6 এর অর্ধেক যেহেতু 3 আছে, তাহলে আমাদের এখানে যদি 3 জন স্ত্রীলোককে কনভার্ট করব, তাহলে এটা যেহেতু অর্ধেক হয়েছে, এটাও অর্ধেক হবে, তাহলে 4 জন বালক হবে। তার মানে 3 জন স্ত্রীলোকের জায়গায় আমি 4 জন বালক লিখতে পারি, 4 জন বালক। তাহলে বালকের সংখ্যা কত হয়ে গেল? এই দুটো যোগ করলে কতজন হয়ে গেল? 16 জন বালক। তাহলে কোশ্চেনটা এখন আমরা একটু রিভাইজ করি, যে 8 জন বালক করে 12 দিনে, 8 জন বালক করে 12 দিনে, তাহলে 16 জন বালক করবে কত দিনে? 16 জন বালক করবে কত দিনে? তাহলে 8 গুণন 12 ভাগ হবে 16, কাটাকাটি করলে 8 দ্বিগুণে 16, তার মানে এখানে আসে 6 দিনে। ক্লিয়ার? বুঝা গেছে? মানে 4 জন পুরুষ মানে 6 জন স্ত্রীলোক, বা যেহেতু দেওয়া আছে 4 জন পুরুষ যার কথা, 6 জন স্ত্রীলোক সেই কথা বলছে। 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক কত দিনে করবে? 4 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে এরকম, যে এখানে যে 4 জন পুরুষ আছে, 4 জন পুরুষ মানেই তো 6 জন স্ত্রীলোক, তাহলে এখানকার 4 জন পুরুষের জায়গায় 6 জন স্ত্রীলোক বসাই দিতে পারি। এই 4 জন পুরুষের জায়গায় আমরা কি বসাতে পারি? 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক যেহেতু দেওয়া আছে, 6 জন স্ত্রীলোক বসাইতে পারি। তাহলে টোটাল হয়ে গেল কত? 6 আর 6 কি 12 জন স্ত্রীলোক। তাহলে আমাদের কোশ্চেনটা কি? তাহলে কোশ্চেন দাঁড়াইলো এরকম, আমি স্ত্রীলোকে যদি কনভার্ট করি, তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম, যে 6 জন স্ত্রীলোক একটা কাজ 16 দিনে করে, 16 দিনে করে, তাহলে সেইখানে 6 যোগ 6 মানে 12 জন স্ত্রীলোক কত দিনে করবে? 12 জন স্ত্রীলোক কত দিনে করবে? কোশ্চেন তো বুঝছি নাকি? বুঝতে পারছি কোশ্চেনটা? তাহলে 6 জন স্ত্রীলোক 16 দিনে করে, তাহলে 12 জন কত দিনে করবে? তাহলে 6 গুণন 16 ভাগ হবে 12, কাটাকাটি করলে এখানে 2 8,
তার মানে 8 দিনে। যে 20টি গরুর 15 দিনের খাবার ছিল, 6 দিন পর 5টি গরু বিক্রি করে দিছে, 5টি গরু বিক্রি করে দিছে, অবশিষ্ট খাবার কতদিন চলবে? তো এই অঙ্ক মানে আমি করাই দিছি, কিন্তু ছাত্রাবাসের অঙ্ক মানে যা অঙ্ক সব সময় মাথায় রাখবেন, একটা অঙ্ক করলে যদি বাকি অঙ্কগুলো রিলেটেড অঙ্ক না পারেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনার পরীক্ষায় একেবারে হুবহু তো জিনিস থাকবে না। এই এই অঙ্ক যেটা করাই দিচ্ছি সেম অঙ্ক এটা। 6 দিন পর, তাহলে 6 দিন পর মানে কি আর আছে কয়দিন? 9 দিন। তাহলে 9 দিন কতগুলো গরু খাইতে পারবে? 20টা গরু খাইতে পারবে, 20টি গরু, কিন্তু 5টি গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে 20টা গরু খাইতে পারবে 9 দিন, 20টি গরু, তার মধ্যে 5টা গরু বিক্রি করে দিলে আর আছে কয়টি? 15টি গরু কতদিন খাইতে পারবে? তাহলে কি করব? তাহলে 20টি গরু খাইতে পারে 9 দিন, তাহলে একটা গরু খাইতে পারবে কি তার বেশি দিন খাইতে পারবে, তার মানে 20 গুণন 9, 15টা গরু খাইতে পারবে ভাগ 15, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 20, 3 কে 3, 3 3 9, তাহলে 12 দিন। তাহলে 5টা গরু যেহেতু বিক্রি করে দিছে, বাকি 9 দিনের জায়গায় আসলে আমাদের 12 দিন আসলে আরো চলবে। সেই অঙ্ক তো। একজন বলছে পুরুষকে ধরে করা যায় না, অবশ্যই পুরুষকে ধরে করা যাইতো। পুরুষকে ধরে করা যাইতো না বলেন তো? আমি যদি এই অঙ্কটা পুরুষকে ধরে করতে পারতাম না, বলেন আপনারা নিজেরা বলেন, পুরুষকে ধরে করা যাইতো না? অবশ্যই করা যাইতো। যে 6 জন স্ত্রীলোক সমান 4 জন পুরুষ, তাহলে 6 জন স্ত্রীলোকের জায়গায় কেটে দিয়া 4 জন পুরুষ বসাইতাম, 4 জন পুরুষ বসাইতাম। তাহলে এখানে তো আগে থেকে 4 ছিল, 4 4 8 জন পুরুষ হইতো। তাহলে কোশ্চেনটা কি হইতো? কোশ্চেনটা হইতো 4 জন পুরুষ শেষ করে 16 দিনে। তাহলে 4 4 8 জন পুরুষ কত দিনে করবে? তাহলে 16 গুণন 4 ভাগ হইতো 8, কাটাকাটি করেন 2, ওই তো 8 দিনেই হইতো। অপশন একই আসতো অ্যান্সার। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।